প্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন বই কথা কয়। আজ পড়ব নেতা ও পিতা, এই বইটির তৃতীয় পর্ব। তাহলে চলুন শুরু করা যাক। দুর্বার প্রতিরোধ। ইয়াহিয়া সরকার যে আওয়ামী লীগের কাছে পাকিস্তানের রাষ্ট্র পরিচালনার ভার কখনোই হস্তান্তর করবে না, তা ক্রমশই প্রকট হয়ে উঠছিল। পাকিস্তানি সেনাবাহিনী যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের নেতা, কর্মী ও বাঙালি জনগণের উপর হামলা চালাতে পারে, এই আশঙ্কা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল। তখন সামনে খোলা থাকবে একটাই পথ, সেটা স্বাধীনতার পথ। আব্বুকে আম্মা প্রশ্ন করেছিলেন যে মুজিব ইয়াহিয়া বৈঠক যদি ব্যর্থ হয় তাহলে বিকল্প ব্যবস্থা কি হবে। আব্বু উত্তর দিয়েছিলেন, আমরা আন্ডারগ্রাউন্ডে চলে যাব, তারপর স্বাধীনতা ঘোষণা করে দেব। 23 মার্চ ধানমন্ডি 32 নম্বর রোডে মুজিব কাকুর বাড়িতে ছাত্ররা স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করল। 25 মার্চ সন্ধ্যায় ইয়াহিয়া খান গোপনে ঢাকা ত্যাগ করলেন। আলোচনার আবরণে অপারেশন সার্চলাইট গণহত্যার নীল নকশা তখন সম্পন্ন। 2 বছর আগে ইয়াহিয়ার ক্ষমতা গ্রহণের দিনকে বেছে নেওয়া হলো বাঙালির ওপর মরণ আঘাত হানার জন্য। পূর্ব পরিকল্পনা অনুযায়ী 25 মার্চের ভয়াল কালো রাতে আব্বু গেলেন মুজিব কাকুকে নিতে। মুজিব কাকু আব্বুর সঙ্গে আন্ডারগ্রাউন্ডে গিয়ে মুক্তিযুদ্ধ পরিচালনা করবেন, সেই ব্যাপারে আব্বু মুজিব কাকুর সাথে আলোচনা করেছিলেন। মুজিব কাকু সে ব্যাপারে সম্মতিও দিয়েছিলেন। সেই অনুযায়ী আত্মগোপনের জন্য পুরান ঢাকায় একটি বাসাও ঠিক করে রাখা হয়েছিল। বড় কোনো সিদ্ধান্ত সম্পর্কে আব্বুর উপদেশ গ্রহণে মুজিব কাকু এর আগে দ্বিধা করেননি। আব্বুর সে কারণে বিশ্বাস ছিল যে ইতিহাসের এই যুগ সন্ধিক্ষণে মুজিব কাকু কথা রাখবেন। মুজিব কাকু আব্বুর সাথেই যাবেন, অথচ শেষ মুহূর্তে মুজিব কাকু অনড় রয়ে গেলেন। তিনি আব্বুকে বললেন, বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকো, পরশুদিন মানে 27 মার্চ হরতাল ডেকেছে। মুজিব কাকুর তাৎক্ষণিক এই উক্তিতে আব্বু বিস্ময় ও বেদনায় বিমূঢ় হয়ে পড়লেন। এদিকে বেগম মুজিব ওই শোবার ঘরেই সুটকেসে মুজিব কাকুর জামা কাপড় ভাঁজ করে রাখতে শুরু করলেন। ঢোলা পায়জামায় ফিতা ভরলেন। পাকিস্তানি সেনার হাতে মুজিব কাকুর স্বেচ্ছা বন্দী হওয়ার এইসব প্রস্তুতি দেখার পরও আব্বু হাল না ছেড়ে প্রায় 1.5 ঘন্টা ধরে বিভিন্ন ঐতিহাসিক উদাহরণ টেনে মুজিব কাকুকে বোঝাবার চেষ্টা করলেন। তিনি কিংবদন্তি সমতুল্য বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের উদাহরণ তুলে ধরলেন, যারা আত্মগোপন করে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন। কিন্তু মুজিব কাকু তার এই সিদ্ধান্তে অনড় হয়ে রইলেন। আব্বু বললেন যে পাকিস্তান সেনাবাহিনীর মূল লক্ষ্য হল পূর্ব বাংলাকে সম্পূর্ণরূপেই নেতৃত্ব শূন্য করে দেওয়া। এই অবস্থায় মুজিব কাকুর ধরা দেওয়ার অর্থ হল আত্মহত্যার শামিল। তিনি বললেন, মুজিব ভাই, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হলেন আপনি। আপনার নেতৃত্বের উপরই তারা সম্পূর্ণ ভরসা করে রয়েছে। মুজিব কাকু বললেন, তোমরা যা করবার করো, আমি কোথাও যাব না। আব্বু বললেন, আপনার অবর্তমানে দ্বিতীয় কে নেতৃত্ব দেবে এমন ঘোষণা তো আপনি দিয়ে যাননি। নেতার অনুপস্থিতিতে দ্বিতীয় ব্যক্তি কে হবে দলকে তো তা জানানো হয়নি, ফলে দ্বিতীয় কারো নেতৃত্ব প্রদান দুরূহ হবে এবং মুক্তিযুদ্ধকে এক অনিশ্চিত ও জটিল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হবে। আব্বুর সেদিনের এই উক্তিটি ছিল এক নির্মম সত্য ভবিষ্যৎবাণী। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আব্বু স্বাধীনতার ঘোষণা লিখে নিয়ে এসেছিলেন এবং টেপ রেকর্ডারও নিয়ে এসেছিলেন। টেপে বিবৃতি দিতে বা স্বাধীনতার ঘোষণার স্বাক্ষর প্রদানে মুজিব কাকু অস্বীকৃতি জানান। কথা ছিল যে মুজিব কাকুর স্বাক্ষরকৃত স্বাধীনতার ঘোষণা হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থিত বিদেশি সাংবাদিকদের কাছে পৌঁছে দেয়া হবে এবং তারা আন্ডারগ্রাউন্ডে গিয়ে স্বাধীনতা যুদ্ধ পরিচালনা করবেন। আব্বু বলেছিলেন, মুজিব ভাই, এটা আপনাকে বলে যেতেই হবে, কারণ কালকে কি হবে, আমাদের সবাইকে যদি গ্রেপ্তার করে নিয়ে যায় তাহলে কেউ জানবে না কি তাদের করতে হবে।
এই ঘোষণা কোনো না কোনো জায়গা থেকে কপি করে আমরা জানাবো। যদি বেতার মারফত কিছু করা যায় তাহলে সেটাই করা হবে। মুজিব কাকু তখন উত্তর দিয়েছিলেন, এটা আমার বিরুদ্ধে দলিল হয়ে থাকবে। এর জন্য পাকিস্তানিরা আমাকে দেশদ্রোহের জন্য বিচার করতে পারবে। আব্বুর লেখা ওই স্বাধীনতা ঘোষণারই প্রায় হুবহু কপি পরদিন আন্তর্জাতিক মিডিয়ায় প্রচারিত হয়। ধারণা করা হয় যে 25 মার্চের কয়দিন আগে রচিত এই ঘোষণাটি আব্বু তার আস্থাভাজন কোনো ছাত্রকে দেখিয়ে থাকতে পারেন। স্বাধীনতার সমর্থক সেই ছাত্র হয়তো স্ব-উদ্যোগে বা আব্বুর নির্দেশেই স্বাধীনতার ঘোষণাটিকে বহির্বিশ্বের মিডিয়ায় পৌঁছে দেন। মুজিব কাকুকে আত্মগোপন বা স্বাধীনতা ঘোষণায় রাজি করাতে না পেরে রাত 9টার কিছু পরে আব্বু ঘরে ফিরলেন বিক্ষুব্ধ চিত্তে। আম্মাকে সব ঘটনা জানালেন। মুজিব কাকুর সঙ্গে পুরান ঢাকার পূর্ব নির্ধারিত গোপন স্থানে আব্বুর আত্মগোপন করার কথা ছিল। মুজিব কাকু না যাওয়াতে পূর্ব পরিকল্পনা ভেস্তে যায়। সেই রাতে আম্মারও ঘরে থাকার কথা ছিল না। শিশু সোহেল ও ছোট মিমিকে সঙ্গে করে তারও বাসা ত্যাগ করার কথা ছিল। আমাকে ও রিমিকে বুদ্ধি করে আম্মা তাঁতিবাজারে খালার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন মাত্র 2 দিন পূর্বেই। আব্বুর বন্ধু আওয়ামী লীগের এমএনএ ও কোষাধ্যক্ষ আব্দুল হামিদ সেই সন্ধ্যায় এসেছিলেন আম্মাকে ফরাশগঞ্জে তার বাড়িতে নিয়ে যেতে। আম্মার ইচ্ছে ছিল যে আব্বুকে বিদায় জানিয়ে তারপর বাসা থেকে যাবেন। আব্বুর ফেরার কথা ছিল অনেক আগেই, কিন্তু মুজিব কাকু বাসা না ত্যাগ করার ফলে তাকে বুঝাতে আব্বুর অনেক সময় লেগে যায়। এদিকে হামিদ কাকুও আমাদের বাড়িতে অনেকক্ষণ অপেক্ষা করে ফিরে যান। সে সময় রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়েছে। স্বেচ্ছাসেবক ও জনতা গাছপালা কেটে রাস্তায় রাস্তায় ব্যারিকেড দিয়ে রেখেছে। নেতৃবৃন্দের কাছেও খবর পৌঁছে গিয়েছে যে ইয়াইয়া খান ঢাকা ত্যাগ করার পরপরই সামরিক বাহিনী আক্রমণ ও ধরপাকড়াও শুরু করবে। আওয়ামী লীগের নেতা কর্মী ও ছাত্রদের উপর আঘাত আসবে। এই ধারণাটি বদ্ধমূল থাকলেও নিরস্ত্র ও নিরীহ জনসাধারণের উপরও যে ঢালাওভাবে আঘাত হানা হবে এই কথাটি অনেকেই ভাবতে পারেননি। সেদিন আব্বু বাসায় ফিরে খুব রাগান্বিত হয়ে আম্মাকে বললেন, মুজিব ভাই কিছুতেই বাসা থেকে যাবেন না, আমিও কোথাও যাব না। বাইরের পোশাক বদলে আব্বু ভগ্নচিত্তে শটান হয়ে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পরই প্রচণ্ড অস্থিরতা নিয়ে উঠে পড়লেন। বাসায় তখনও লোকজন আসা যাওয়া করছে। সবার মধ্যেই উৎকণ্ঠা ও উত্তেজনা বিরাজমান। এরই মধ্যে নূরজাহান খালা আমাদের বাসায় এলেন। তিনি দেখেন আব্বুর মন খুব খারাপ। বাসায় ক্রমাগত ফোন আসছে। আব্বু বললেন যে দেশের কি হবে ঠিক নেই, আর এখন মহিলারা ফোন করছেন মহিলাদের আসনে নমিনেশনের ব্যাপারে তদবির নিয়ে। নূরজাহান খালা নিজে বেশ কিছু ফোন রিসিভ করলেন। ব্যারিস্টার আমিরুল ইসলামও এলেন আব্বুর খোঁজে। এসে দেখেন যে বেগম মুর্শিদ বাইরের ঘরে বসা। ভেতরের ঘরে আব্বুর গলা তিনি শুনতে পেলেন। আব্বু জোরে জোরে আম্মার সাথে কথা বলছিলেন। সে সময় আর আব্বুর সাথে তার দেখা হলো না। তিনি বেগম মুর্শিদকে তার ইউনিভার্সিটির কোয়ার্টারে নামাতে চলে গেলেন। আম্মার কাছে রাখা রাইফেলের ব্যাগটি না পাওয়ায় আব্বু রেগে বলছিলেন যে রোগীকে মাত্র 15 মিনিটের জন্য অজ্ঞান করা হয়েছে অপারেশনের জন্য। ওই 15 মিনিটের বাইরে 1 মিনিট অধিক সময়ও রোগীর জন্য ক্ষতিকর হতে পারে। যাই হোক, আম্মা শেষ পর্যন্ত ব্যাগটি খুঁজে পেলেন। চটের ব্যাগ ও তার মধ্যে রাখা রাইফেলটি তাড়াহুড়ায় শোবার ঘরের আলমারির মাথায় রেখে ভুলে গিয়েছিলেন। ব্যাগটি খুঁজে পাওয়ার পরও আব্বুর অস্থিরতা কমল না। মুজিব কাকু বাসা থেকে বের হলেন না, কোনো নির্দেশও দিলেন না। এই ব্যাপারটি তাকে গভীরভাবে মর্মাহত ও বিচলিত করে। রাত প্রায় 11টার দিকে মুজিব কাকুর বাসা থেকে ডক্টর কামাল হোসেনকে সাথে করে ব্যারিস্টার আমিরুল ইসলাম আবারও ফিরে আসেন আমাদের বাসায়। আব্বু তখন সামনের ফুলবাগানে ঘেরা লনে অস্থিরভাবে পায়চারি করছিলেন। তার পরনে লুঙ্গি ও হাফ হাতা গেঞ্জি। গেটের সামনে গাড়ি থামিয়ে ব্যারিস্টার আমিরুল ইসলাম কথা বললেন আব্বুর সাথে।
তিনি বললেন, মিলিটারি হ্যাজ টেকেন ওভার, আপনাকে যেতে হবে আমাদের সাথে। আব্বু প্রচণ্ড অভিমানের স্বরে বললেন, কি করব, কোথায় যাব? আমিরুল ইসলাম যখন আব্বুকে তাদের সাথে যাবার জন্য জোর তাগাদা দিচ্ছেন, তখনই আমাদের বাসার দক্ষিণে ইপিআর অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলস এলাকা থেকে আওয়ামী লীগের কুমিল্লা হতে নির্বাচিত MNA মোজাফফর সাহেব দৌড়াতে দৌড়াতে গেটের কাছে এসে বলেন যে পাকিস্তান সেনাবাহিনী ইপিআরকে নিরস্ত্র করছে। কথাটি শোনার পর আব্বুর মনে পরিবর্তন এলো। তিনি মুজিব কাকুর কাজ হতে নির্দেশ না পাওয়া জনিত দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেললেন। দ্রুত গতিতে ঘরের ভেতর গেলেন। যখন ফিরে এলেন, কাঁধে তার রাইফেল ঝুলছে, কোমরে পিস্তল গোঁজা, লুঙ্গির উপর সাদা ফতুয়া স্টাইলের হাফ হাতা শার্ট। সহচরদের সাথে আব্বু বেরিয়ে পড়লেন অজানার পথে। আম্মাকে তড়িঘড়ি করে বলে গেলেন, তোমরা কি করবে করো, আমি চলে গেলাম। আম্মা ঝোপের আড়ালে দাঁড়িয়ে দেখলেন যে গাড়িটি জিগাতলার দিকে ছুটে গেল এবং একটু পর আবার ঘুরে এসে লালমাটিয়ার পথে সাঁ করে মিলিয়ে গেল। এই সময় আম্মাও দ্রুত সিদ্ধান্ত নিলেন যে সোহেল ও মিমিকে নিয়ে তিনি বাড়ি ত্যাগ করবেন আমাদের গাড়িতে করে। কিন্তু তার আগেই গুলি ও ফ্লেয়ার ছুটতে ছুটতে পাকিস্তানি বাহিনীর জিপ গাড়িগুলো আমাদের বাড়ির দিকে আসতে লাগলো। ফ্লেয়ার ছোড়ার ফলে নিকষ কালো রাত্রি প্রভাতের মতো উজ্জ্বল হয়ে উঠল। কোনো ক্ষুদ্র প্রাণীরাও লুকিয়ে রাস্তা পার হবার উপায় নেই। গাড়ি করে পালানো তো দূরের কথা, টেলিফোন ও বিদ্যুতের লাইনগুলো ঝমঝম শব্দে খুলে পড়ল। আম্মা উপস্থিত বুদ্ধি খাটিয়ে সোহেল ও মিমিকে নিয়ে চলে গেলেন দোতলায়, যেখানে মাত্র বছর খানেক আগেই নতুন ভাড়াটে হয়ে এসেছিলেন কালীগঞ্জ ছাত্রলীগের এক সময়ের সহসভাপতি বিলেত ফেরত তরুণ ব্যারিস্টার আব্দুল আজিজ বাগমার ও তার প্রাণবন্ত সদালাপী নবপরিণীতা স্ত্রী আতিয়া বাগমার, আমাদের প্রিয় আতিয়া কাকি। আম্মা ও আতিয়া কাকি উর্দুভাষী ভাড়াটে সাজলেন। আতিয়া কাকির পরনে সালোয়ার কামিজ। আম্মা শাড়ি বদলে সালোয়ার কামিজ পরার সময় পাননি। তারা দুজনেই গৌরবর্ণের, সাধারণ বাঙালি নারীর তুলনায় লম্বা চওড়া এবং উর্দু ভাষায় দুজনেই পারদর্শী ছিলেন। পাকিস্তান বাহিনী সেল ও গুলি ছুড়তে ছুড়তে আমাদের বাড়িতে উপস্থিত হলো। তারপর দোতলায় শোবার ঘরে প্রবেশ করে আম্মা ও আতিয়া কাকির বুকের উপর স্টেইন গান ধরে রুক্ষ স্বরে উর্দুতে জিজ্ঞাসা করল, তাজউদ্দিন কোথায়? মিসেস তাজউদ্দিন এখানে কোনজন, তুমি না তুমি? আতিয়া কাকি খুব দৃঢ় স্বরে উর্দুতে প্রতিবাদ করে বললেন, আপনারা ভুল করছেন, এখানে মিসেস তাজউদ্দিন নেই, আমরা সকলে ভাড়াটিয়া। আমাদের বাড়িওয়ালা তাজউদ্দিন সাহেব নিচতলায় থাকেন। আম্মার দারুণ আশঙ্কা হচ্ছিল যদি নিচের তলায় ফ্রেমে বাঁধানো ছবিগুলো দেখে আম্মাকে চিনে ফেলে। তিনি কোলে করা সোহেলকে নিয়ে নিজের মুখটা খানিক আড়াল করে কপট ধমকের স্বরে আতিয়া কাকিকে উর্দুতে বললেন, আমি তোমাকে প্রথমেই মানা করেছিলাম রাজনীতিবিদের বাড়ি ভাড়া না নিতে। হায় আল্লাহ, এখন ছেলে মেয়ে নিয়ে এই ভোগান্তি আমার নসিবে ছিল। আমি কালই করাচির টিকিট কেটে এই দেশ ছাড়ব। আতিয়া কাকি ও আম্মার অভিনয়টি দারুণ হয়েছিল। তাদের দিকে তাক করা স্টেইন গানগুলো সরে গেল। তারা সে যাত্রা রক্ষা পেলেন। পরবর্তী সময়ে আম্মা ও আতিয়া কাকির মুখে এই ঘটনাটি এতবার আমরা শুনেছিলাম যে পুরো সংলাপ আমাদের মুখস্থ হয়ে গিয়েছিল। আতিয়া কাকি ও আম্মা রক্ষা পেলেও অন্য ঘর ও নিচতলা থেকে আজিজ কাকু, তাদের বাবুর্চি আব্দুল, আমাদের ফুফাতো ভাই তোফাজ্জল হোসেন, মামাতো ভাই হাসান মাহমুদ, আমাদের বাড়ির যিনি দেখাশোনা করতেন সেই বারেক মিয়াকে পাকিস্তানি সৈন্যরা বন্দী করে। আটক থাকা অবস্থায় তাদের উপর চলে প্রচণ্ড নির্যাতন। সেদিন অর্থাৎ 25শে মার্চ রাতে নিচতলায় কাজের ছেলে কিশোর দিদারের ওপর আসে আক্রমণের প্রথম ঝাপটা। তাকে আব্বু ও আম্মুর সন্ধান জিজ্ঞেস করা হয়। তখন সেই কিশোর উপস্থিত বুদ্ধি না হারিয়ে বলে ওঠে যে দুপুরের মধ্যাহ্ন ভোজ সেরে তারা কোথায় চলে গিয়েছেন সে জানে না। দিদার সে যাত্রায় পাকিস্তানি সৈন্যদের কাছ থেকে রক্ষা পেয়ে পালিয়ে যায়। সৈন্যরা চলে যাওয়ার পর সে চুপি চুপি আবার ফিরে আসে নানার কাছে।
সৈন্যরা নিচতলায় আমাদের ৭৮ বছরের বর্ষিয়ান নানা সৈয়দ সিরাজুল হকের বুকেও স্টেনগান ঠেকিয়ে কর্কশ্বরে আব্বু ও আম্মার খবর জানতে চায়। অসুস্থ নানা উঠে বসে ইংরেজি ও উর্দুতে কথা বলার চেষ্টা করেন। দুজন অপেক্ষাকৃত ভদ্রগোছের অফিসার নানাকে শুয়ে পড়তে বলে। নানা সেই আদেশকে মৃত্যুর সংকেত মনে করে লা ইলাহা ইল্লাল্লাহু কলমা পড়তে পড়তে পুনরায় শুয়ে পড়েন। এরপর কিছুদিনের মধ্যে পুরো বাড়িটাই পরিণত হয় পাকিস্তানি বাহিনীর ছোটোখাটো ক্যাম্পে। নানা কিছুতেই বাড়ি না ছাড়ার সংকল্প নেওয়ায় দিদার সহ গৃহবন্দী হন। প্রথম যে দল ক্যাম্পের দায়িত্ব গ্রহণ করে তাদের ঊর্ধ্বতন অফিসার বিভিন্ন উসিলায় নানার কাছ থেকে আম্মা ও আব্বুর সন্ধান জানার চেষ্টা করে বিফল হয়। প্রথম ব্যাচের অফিসারটি ছিল আচরণে শ্রদ্ধাশীল। নানা তার জ্ঞানের ঝুলি থেকে তাকে নানা রকম মূল্যবান উপদেশ দিতেন। শেখ সাদির নীতি উপদেশগুলোর মধ্য দিয়ে তিনি জেনারেল ইয়াহিয়ার অমানবিক নীতি ও কার্যকলাপের সমালোচনা করতেন। পাকিস্তান বাহিনীর ওই অফিসার আব্বুর কথা জিজ্ঞাসা করলে তিনি বারান্দায় স্তূপাকারে রাখা খবরের কাগজের সামনে তাকে নিয়ে বলেন যে এই খবরের কাগজগুলো পড়লেই আপনি তাজউদ্দিন সম্বন্ধে জানতে পারবেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নানার আরবি, ফার্সি এবং ইংরেজি জ্ঞান ও ধর্মীয় বিষয়ে অগাধ পাণ্ডিত্য দেখে পাকিস্তানি সেনাবাহিনীর এই অফিসার একসময় বিস্ময় প্রকাশ করে বলেন, সৈয়দ সাহেব, আপনি ছিলেন আরবির প্রফেসর এবং ইসলাম ধর্ম সম্বন্ধেও আপনার অগাধ জ্ঞান রয়েছে, অথচ আপনার মেয়ের কিনা বিয়ে দিলেন এক হিন্দুর সঙ্গে। নানা প্রতিবাদ করে বললেন, আমার জামাতা হিন্দু নয়, ওর নাম তাজউদ্দিন আহমদ। ঢাকা কলেজে সে আমার আরবি ক্লাসের সেরা ছাত্র ছিল। কিন্তু সেই অফিসার পূর্ণ আত্মপ্রত্যয়ের সঙ্গে প্রতিবাদ করে নানাকে বললেন, ওর নাম তাজউদ্দিন নয়, ওর আসল নাম হলো তেজারাম। সে এক ভারতীয় হিন্দু, পাকিস্তানে অনুপ্রবেশ করেছে পাকিস্তান ভাঙার জন্য। পুরো পাকিস্তান সামরিক বাহিনীর মস্তিষ্কে ওই বিদ্বেষপূর্ণ সাম্প্রদায়িক ও বানোয়াট তথ্যগুলো সুপরিকল্পিতভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। মুজিব কাকু পাকিস্তান কারাগারে বন্দী। তারপরও স্বাধীনতার যুদ্ধ থেমে থাকেনি। হুঁশিয়ার কান্ডারির মতোই আব্বু ধরেছিলেন মুক্তিযুদ্ধের হাল। সে কারণেই পাকিস্তান সরকার আব্বুকে তাদের ১ নম্বর শত্রু হিসেবে চিহ্নিত করেছিল। আম্মা ও আতিয়া কাকি তাদের উপস্থিত বুদ্ধি ও সাহস দিয়ে সেদিন পাকিস্তানি সৈন্যদের হাত থেকে রক্ষা পাওয়ার পর আম্মা আবারও দ্রুত সিদ্ধান্ত নেন দ্বিতীয় কোনো বাহিনী চলে আসার আগেই গৃহ ত্যাগ করার। ২৬শে মার্চ চারদিকে কারফিউ চলছে। বাড়ির সামনে পাকিস্তানি সৈন্য বাহিনীর আনাগোনা। পাশের বাড়ির ছাদে নিজেকে আড়াল করে সাকিবার বাবা ইশারায় আম্মাকে বললেন তার বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য, কিন্তু তার বাড়িটি আমাদের বাড়ির মতোই বড় রাস্তার ওপরে হওয়াতে পাকিস্তানি সৈন্যদের নজর এড়িয়ে সেখানে আশ্রয় নেওয়া দুরূহ। আতিয়া কাকির সহায়তায় আম্মা অতি সন্তর্পণে দোতলা থেকে নিচতলায় নেমে এলেন। কোলে সোহেল এবং মিমির হাতে হাত ধরা, সঙ্গে কাজের মেয়ে আমেনা বেগম। নিচতলায় ভেতরের বারান্দায় নানা বসা, তার দৃষ্টিতে যেন সব হারাবার ব্যথা। আম্মা নানার পা ছুঁয়ে সালাম করে দোয়া চাইলেন। বললেন তিনি পেছনের বাড়ির দেওয়াল টপকিয়ে পালাতে যাচ্ছেন। নানা ব্যাকুল কণ্ঠে আম্মাকে রুখতে চাইলেন। বললেন, লিলি, তুই যাস নে, মিলিটারির হাতে ধরা পড়ে যাবি। চারদিকে তখনও কারফিউ চলছে, ধরা পড়ার ভয় প্রতিপদে। আম্মা আর পিছু ফিরে নানার দিকে চাইলেন না। ভয় হলো কি জানি যদি মায়ার টানে দুর্বল হয়ে পড়েন। পেছনের বাড়ির ভদ্রলোক ছিলেন অতি সজ্জন এক ব্যক্তি। সিলেটে তার বাড়ি। নাম আব্দুল মুবিন চৌধুরী, শমশের মুবিন। তিনি ও তার স্ত্রী তাহমিদুন নাহার সহ পুরো পরিবার ছুটে এলো আম্মা ও শিশু ভাই বোনকে দেওয়াল পার করানোর জন্য সহযোগিতা করতে। ভদ্রলোক আম্মাকে তার মেয়ে সম্বোধন করে অতি সমাদরে বরণ করলেন। অথচ নতুন এই প্রতিবেশীদের সঙ্গে আম্মার আগে কোনো আলাপ পরিচয় হওয়ার সুযোগ হয়নি। ২৭শে মার্চ সকাল ৮টায় কারফিউ তুলে নেওয়া হয়। তখন আমাদের অসম সাহসী বড় মামু ক্যাপ্টেন সৈয়দ গোলাম কিবরিয়া আম্মাকে তার আশ্রয়দাতার বাড়ি থেকে নিয়ে যান। শঙ্কা ছিল আম্মার খোঁজে সামরিক বাহিনী আশপাশের বাড়িতেও হামলা চালাতে পারে। আতিয়া কাকিও সেদিন চলে গেলেন শান্তিনগরে তার মায়ের বাড়িতে।
যাওয়ার সময় নানার কাছে তিনি কিছু টাকা রেখে গেলেন। যদি আজিজ কাকু ফিরে আসেন তখন এই টাকা কাজে লাগবে। সেদিন বেলা 11টায় বড় মামুর ধানমন্ডির 13-2 বাড়িতে মুসা সাহেব নিয়ে আসেন সেই ঐতিহাসিক চিরকুট। আম্মা রুদ্ধশ্বাসে বারবার করে পড়লেন আব্বুর পরিপাটি মুক্তার মতো হাতে লেখা ছোট্ট কটি অসামান্য বাক্য। লিলি, আমি চলে গেলাম। যাবার সময় কিছুই বলে আসতে পারিনি। মাফ করে দিও। আবার কবে দেখা হবে জানি না। মুক্তির পর তুমি ছেলে মেয়ে নিয়ে 7.5 কোটি মানুষের সঙ্গে মিশে যেও। দোলন চাপা। দোলন চাপা আব্বুর ছদ্মনাম। আব্বুর চিরকুটটি পড়ার পর আম্মা তার হৃদয়ের অনুভূতিকে ব্যক্ত করেছিলেন এভাবে। কতক্ষণ যে কাগজখানা হাতে নিয়ে স্তব্ধ হয়ে বসেছিলাম জানি না। সেদিনের সেই মুহূর্তে এ কথা কয়টি শুধু কথার কথাই ছিল না। জীবনের পরবর্তী অধ্যায় শুরু করার জন্য সেই লেখাগুলো ছিল এক পবিত্র প্রেরণার উৎস। 7.5 কোটি মানুষের সঙ্গে নিজেকে নতুনভাবে নতুন রূপে আবিষ্কার করেছিলাম সেদিন। তারপর ফিরে পেলাম এক নতুন সত্তা। শুরু হলো এক অবিস্মরণীয় মহান যাত্রা। এরপর তিনি প্রস্তুতি নিলেন বন্ধুর যাত্রাপথ অতিক্রমের জন্য। বড় মামুর বাড়ির ওপরও পাকিস্তানি সেনাদের চোখ পড়তে পারে এই আশঙ্কায় আম্মা বড় মামুর প্রবল ইচ্ছার বিরুদ্ধে আশপাশের কিছু বাড়িতে ক্ষণস্থায়ী অবস্থানের ব্যর্থ চেষ্টা করলেন। এক বাড়ির দরজাই খুলল না এবং অপর বাড়ির সরকারি কর্মকর্তা তাকে গৃহে আশ্রয় দেওয়ার কিছু পরে রাতের আঁধারে বের হয়ে যেতে বাধ্য করলেন। আম্মা ফিরে এলেন বড় মামু ও মামির উষ্ণ স্নেহ ছায়াতলে। তারপর সতর্কতা অবলম্বনের জন্য আবারও স্থান পরিবর্তন। 30 মার্চ সকালে মগবাজারের রাস্তায় আম্মার সঙ্গে রিমি ও আমার দেখা হলো। খালাতো ভাই সাইদ ভাই আম্মার কাছে আমাদের পৌঁছে দিলেন। 25 মার্চের ভয়াল রাত্রির পর আমাদের প্রতিটি দিন যেন এক এক যুগের মতো কেটেছে। মনে হলো কত যুগ পর আম্মার দেখা পেলাম। ছোট্ট ভাই সোহেল ও আদুরি মিমিকে আমরা 2 বোন জাপটে ধরে বড় মামুর লাল হিলম্যান গাড়িতে আম্মার ও আমেনার পাশে চড়ে বসলাম। বড় মামু গাড়ি চালাচ্ছেন, পাশে আওয়ামী লীগের একনিষ্ঠ সমর্থক ও পৃষ্ঠপোষক আফতাবউদ্দিন মিয়া, আজিজ কাকুর দূর সম্পর্কের ভগ্নিপতি ও ব্যবসায়ী। আমরা ডেমরা ঘাট দিয়ে লঞ্চে করে আফতাবউদ্দিন সাহেবের কালীগঞ্জের বাড়ি জামালপুরে যাব। নিরাপত্তার খাতিরে শহর আমাদের ছাড়তেই হলো। গাড়িতে বসে আম্মার কাছে উজাড় করে দিলাম আমাদের 1 সপ্তাহের রোমহর্ষক ট্র্যাজিক অ্যাডভেঞ্চারের কাহিনী। 25 মার্চের সন্ধ্যা পর্যন্ত রিমি ও আমি তাঁতিবাজারে খালাতো ভাই বোনদের সঙ্গে খোলা ছাদে যার পরনায় আনন্দে খেলে বেরিয়েছিলাম। স্কুলে যেতে হচ্ছিল না, তাই মনে একটু বেশি আনন্দ। 2 দিনের মধ্যেই আমরা মাঞ্জা দিয়ে ঘুড়ি উড়াতে শিখে গেলাম। পাশের বাড়ির ছেলে মেয়েদের সঙ্গে ছাদে রং বেরঙের ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা শুরু হলো। ঘুড়ি ওড়ানোর ফাঁকে ফাঁকে আমি মহা উদ্যমে খালার বাড়ির পুরো দেওয়াল আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকার ছবি সাদা চকে এঁকে ভরে ফেললাম। পাশে বড় বড় করে লিখলাম জয় বাংলা। খালার বাড়ির চারপাশে বাঁদরের উপদ্রব, খাবার দাবার সামলে রাখতে হতো। আমাদের চোখের সামনেই রান্নাঘর থেকে কলা তুলে বাঁদর চম্পট। সবচেয়ে মজা লাগতো মা বাঁদর যখন সন্তানকে পিঠে নিয়ে ঘেঁষাঘেঁষি পুরনো বাড়ির এক কার্নিশ থেকে অপর কার্নিশে নির্ভয়ে লাফিয়ে পার হয়ে যেত। সেই ভয়াল কালো রাতের সন্ধ্যায় আমাদের খেলা অনিচ্ছাকৃতভাবে বন্ধ হলো খালার তাগাদায়। হাত মুখ ধুয়ে খালার হাতের মজাদার খাবার খেয়ে সারাদিনের খেলাধুলায় শ্রান্ত আমরা গল্প করতে করতে ঘুমিয়ে পড়লাম। প্রায় মধ্যরাতে আমাদের ঘুম ভেঙে গেল ভয়ানক গোলাগুলি ও অগণিত মানুষের চিৎকারের শব্দে। হিন্দু অধ্যুষিত তাঁতিবাজার ও পার্শ্ববর্তী শাঁখারি বাজারে আগুন জ্বলছে। চারদিকে শুধু মরণ চিৎকার ও বাতাসে পোড়া গন্ধ। বিস্ময়, আতঙ্ক ও অনিশ্চয়তা মিশ্রিত রাত্রি দেখতে দেখতে পার হয়ে গেল। পরদিন সারাদিন কারফিউ। তার মধ্যেই দিন দুপুরে খালার বাড়ির পেছনের নাগরমহল সিনেমা হলের কাছ থেকে ভেসে এলো অসহায় মানুষের মরণ আর্তনাদ।
ও প্রচণ্ড ব্রাশ ফায়ারের শব্দ। খালার বাড়ির পেছনের বারান্দা দিয়ে নাগরমহল সিনেমা হলের একাংশ দেখা যেত। আমাদের চোখের সামনেই সিনেমা হলটিকে জ্বলতে দেখলাম। আগুনের সঙ্গে বিশ্রী কালো ধোঁয়া চারপাশের বাড়ির দিকে ধেয়ে এলো। খালার বাড়ির ভেতরেও ভরে গেল ধোঁয়ায়। মনে হলো মৃত্যু বুঝি আসন্ন। আমরা সকলেই আল্লাহর নাম স্মরণ করতে থাকলাম। আগুনের হাত থেকে খালার বাড়ি রক্ষা পেলেও আতঙ্ক ও অনিশ্চয়তায় বড়দের ঘিরে ধরল। ছোট হওয়ার একটি বিশেষ সুবিধা ছিল এই যে আমরা বিচরণ করতাম বর্তমানে। অপরিবর্তনীয় অতীত ও অজানা ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাবনার চেয়ে আমরা সহজেই মানিয়ে নিতাম বিরামহীন বর্তমানের প্রতিটি মুহূর্তের সঙ্গে। তাৎক্ষণিক স্বস্তি সঞ্চয়ের জন্য ধ্যানাভ্যাসের প্রথম পর্যায়ে সদা ভ্রাম্যমান মনটিকে অতীত ও ভবিষ্যৎ থেকে মুক্ত করে, যেমন সন্নিবিষ্ট করা হয় শ্বাস প্রশ্বাসের উত্থান ও পতনের সঙ্গে। আমরা ছোটরাও তেমনি মগ্ন হয়ে যেতাম সদা বিরাজমান বর্তমানের হৃদস্পন্দনের সঙ্গে। এ কারণেই দুশ্চিন্তা যেমন আঁকড়ে ধরত না, তেমনি স্মৃতির পটে যা আঁকা হয়ে যেত তা হতো নিখাদ ও পক্ষপাত দোষমুক্ত অভিজ্ঞতার এক অনুপম চিত্রলিপি। 26 মার্চ সারা দিন ও রাত্রির কারফিউয়ের মধ্যে দিয়েই সন্তর্পণে অলিগলি পেরিয়ে ও পাঁচিল টপকিয়ে খালার বাড়িতে আশ্রয় নিল বহু মানুষজন। অকুত ভয় খালা সকলকে সাদরে বরণ করলেন। আশ্রিতদের কাছেই শোনা গেল নাগরমহল সিনেমা হলে আগুন লাগার কাহিনী। 25 মার্চ রাতে পাকিস্তানি সেনারা আশেপাশের বস্তিতে গুলি চালিয়ে ও আগুন জ্বালিয়ে বহু নিরীহ মানুষকে হত্যা করে। অনেকে প্রাণ বাঁচাতে নাগরমহল সিনেমা হলে আশ্রয় গ্রহণ করার পর বর্বর সেনারা সেই হলটিতে আগুন লাগিয়ে দেয়। আগুন থেকে বাঁচবার জন্য দলে দলে মানুষ রাস্তায় বের হওয়ার পর তাদের উপর ঢালাওভাবে গুলিবর্ষণ শুরু হয়। শতাব্দীর জঘন্যতম সুপরিকল্পিত এই হত্যাযজ্ঞগুলোর অন্যতম কারণটি ছিল জাতিভিত্তিক। হিন্দু ও মুসলিম নির্বিশেষে বাঙালি হওয়ার কারণেই নিরীহ ও নিরপরাধ মানুষগুলোকে হত্যা করা হয়। ঘটনার ভয়াবহতা প্রত্যক্ষ করে আমাদের পরিচয় গোপন করার সিদ্ধান্ত নেওয়া হয়। কারফিউর মধ্যে বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি ও হত্যাকাণ্ডের খবরটিও ইতিমধ্যে জানা হয়ে গিয়েছে। রিমি ও আমাকে বলা হলো, যদি সৈন্যরা আমাদের বাড়িতে ঢুকে আমাদের পরিচয় জানতে চায়, আমরা যেন আব্বুর নাম গোপন করি। খালু সিরাজুল ইসলাম চৌধুরীকেই যেন বাবা হিসেবে পরিচয় দিই। চারপাশের এই নৃশংসতা দেখে আমার মনটা বিদ্রোহ করতে চাইল। আমি বললাম, যদি মরতে হয় আব্বুর পরিচয় দিয়েই মরব। আমার সেদিনের উক্তিটি ছিল মর্মান্তিক অভিজ্ঞতার আলিঙ্গনে পিষ্ট এক বালিকার অবোধ আস্ফালন মাত্র। বাড়ির সকলে ইতিমধ্যেই আমার চক দিয়ে আঁকা নৌকার ছবি ও জয় বাংলা শব্দমালা মুছে ফেলেছে। এতটুকু অসতর্ক হলেই বাড়ি ভর্তি সকল মানুষই মৃত্যু মুখে পতিত হবে, এই রূঢ় সত্যটি দিবালোকের মতোই স্পষ্ট হয়ে উঠল। 27 মার্চ সকালে কয়েক ঘন্টার জন্য কারফিউ তুলে নেওয়া হলো। সেই সময় বড় মামু মামাতো ভাই মাসুদকে সঙ্গে নিয়ে উপস্থিত হলেন মুক্তির দিশারি রূপে। আমাদের দুই বোনকে সঙ্গে নিয়ে তিনি রওনা হলেন মগবাজারের পথে। চারদিকে ছড়িয়ে থাকা অগণিত লাশের সারি ও রক্তাক্ত রাজপথের মধ্য দিয়ে পথ করে ধীরে ধীরে এগিয়ে চলল বড় মামুর লাল হিলম্যান গাড়িটি। আব্বু ও আম্মার খবর জানবার জন্য আমাদের মন অধীর হয়ে উঠল। আমাদের ব্যাকুল প্রশ্নের উত্তর বড় মামু দিলেন খুব সংক্ষেপে। আব্বু দুর্গম পথ পাড়ি দিয়েছেন বাঙালি জাতিকে মুক্ত করবার প্রতিজ্ঞা নিয়ে। আম্মা আত্মগোপন করে রয়েছেন ঢাকা শহরের মধ্যেই। বড় মামু আমাদের নিয়ে গেলেন মগবাজারের ছোট মামুর বাড়িতে। সেখানে আমরা এক রাত কাটালাম। পরদিন খুব ভোরে তিনি পরিবারসহ বরিশালের উলানিয়া অঞ্চলে মামির বাবার বাড়িতে চলে গেলেন। রিমি ও আমি এরপর আশ্রয় নিলাম মগবাজারেই সদ্য বিবাহিত দম্পতি আমাদের খালাতো ভাই সাইদ ও ফুফাতো বোন আনার আপার কাছে। 30 মার্চ সকালে বড় মামু আবারও এলেন আমাদের নিতে। শিশুকাল থেকেই বড় বোনের ভালোবাসা দিয়ে যে আনারাপা আমাদের আগলে রেখেছিলেন, তাকে ছেড়ে আসতে আমাদের যার পরনাই কষ্ট হচ্ছিল। আমরা ব্যথিত চিত্তে পরস্পরের কাছ থেকে বিদায় নিলাম।
দুরন্ত সাহসী সাইদ ভাই ও বড় মামু আমাদের নিয়ে গেলেন মগবাজারের রাস্তার এক পাশে রাখা পরিচিত হিলম্যান গাড়িটির কাছে। গাড়ির ভেতর আবিষ্কার করলাম আম্মাকে। শুরু হলো উজাড় করে হৃদয়ের কথা বলা বন্ধুর অজানা পথে পাড়ি দেওয়ার প্রারম্ভে। সতর্কতা অবলম্বনের জন্য টিকাটুলি মোড়ে আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। দুটো বেবি ট্যাক্সি আমাদের পৌঁছে দিল ড্যামরা ঘাট পর্যন্ত। কৌতূহলী মানুষের নানা জিজ্ঞাসাবাদ এড়িয়ে লঞ্চে করে আমরা পৌঁছলাম কালীগঞ্জে আফতাব উদ্দিন মিয়ার বাড়িতে। এই এলাকায় তিনি পাগলা আফতাব নামে বেশি পরিচিত। সাদা পাঞ্জাবি ও পায়জামা পরিহিত কুচকুচে কালো ও লম্বা দাড়িওয়ালা সদা হাস্য আফতাব মিয়া নাকি এককালে মানসিক রোগাক্রান্ত ছিলেন। ভালো হয়ে যাওয়ার পর তার পাগলা উপাধিটি রয়ে যায়। তার বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই শুরু হলো আসন্ন বৈশাখের কালবৈশাখী ঝড়। পরন্ত বিকেলের রক্তিম আভা ঢাকা পড়ে গেল ঘন কালো মেঘে। পাড়ার মেয়েদের আমন্ত্রণে রেমি ও আমি ঝড়ো হাওয়ার মতোই মিলিয়ে গেলাম আমের বনে আম কোড়াতে। মহা ফুর্তিতে কচি আমে কোঁচর ভরে ফিরে এলাম আম্মার কাছে। ঘরে কুপিবাতি টিমটিম করে জ্বলছে। আম্মা আশঙ্কা করছিলেন যে এই বিজলিবাতিহীন জঙ্গলের পরিবেশে আমরা হয়তো ভয় পাব, কিন্তু আম্মার আশঙ্কাকে খণ্ডন করে আমি উৎসাহ ভরে বলে উঠলাম, আম্মা, আমরা আর ঢাকায় যাব না। এখানে দিনের বেলায় গাছের নিচে নিচে ঘুরে বেড়াবো আর রাতে পড়ব। কি মজা হবে না আম্মা? 11 বছরের জ্যেষ্ঠ কন্যার এই অভাবনীয় প্রস্তাবটি শুনে আম্মার ভাবনার রাজ্যে যে কথাগুলো সেই মুহূর্তে জড়ো হয়েছিল তা পরবর্তী সময়ে তিনি প্রকাশ করেছিলেন এইভাবে। আমি ওই জঙ্গলের মধ্যে ঘনায়মান সন্ধ্যার অন্ধকারে দাঁড়িয়ে রাগের পরিবর্তে সশব্দে হেসে উঠলাম। আমার সঙ্গে মেয়েরাও হাসছে। ওরা ভেবেছে আমি আনন্দের সঙ্গে সম্মতি দিয়েছি। তারই জন্য এই হাসি। যেন শিশু প্রাণের ভয়লেশহীন এক অবাধ গতির সঙ্গে তাল মিলিয়ে ওরাও চলেছে। সেখানে কোনো ভয়, দুশ্চিন্তা ও পরবর্তী মুহূর্তের নিদারুণ অনিশ্চয়তার বিন্দুমাত্র নেই কোনো চিহ্ন ও লেশ। আফতাবউদ্দিন মিয়া ও তার পরিবার পরিজন আমাদের সাদরে বরণ করে আশ্রয় দেওয়ার পরেও পরদিন গভীর রাতেই সেই স্থানও ত্যাগ করতে হলো। আমাদের আসার খবর চারদিকে রটে গিয়েছে। এরপর আমরা সোজা রওনা দিলাম আব্বুর জন্মভূমি আমাদের গ্রামের বাড়ি দরদরিয়ার পথে। এবারে আর রেলগাড়িতে যাত্রা নয়। শীতলক্ষা নদীপথে রৌদ্রালোকিত ভোরের মিষ্টি বাতাসে আমাদের ছইওয়ালা নৌকা তরতর করে এগিয়ে চলল। মাঝির কাছে আমাদের পরিচয় গোপন রাখা হলো। আম্মা তার সর্বক্ষণের সঙ্গী রেডিওতে কান পেতে বিবিসি, ভয়েস অফ আমেরিকা ও কলকাতার আকাশবাণী বেতার কেন্দ্রের সংবাদ শোনার চেষ্টায় রত। আকাশবাণীর সংবাদে ভেসে এলো জনপ্রিয় সংবাদ পাঠক দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের সোনালী কণ্ঠ। এপার বাংলায় নতুন মন্ত্রিসভা, ওপার বাংলায় গণহত্যা ও যুদ্ধের দামামা। আব্বুর সহোদয় মেজো ভাই আমাদের মফিজ কাকু আমাদের আশ্রয় দিলেন তার পরম আদর ও স্নেহের ডানাতলে। ওখানে আমাদের সমবয়সী চাচাতো বোন ইপি ও দীপির সঙ্গে শুরু হলো খেলা আর খেলা। জ্যোৎস্না ভরা রাতে উঠানের পাশে রাখা খড়ের গাদার পেছনে ও দক্ষিণের কোঠাবাড়ির কাঠের মাচায় উঠে আমরা লুকোচুরি খেলতাম। আমাদের খেলায় যোগ দিত ওহিদুল, পেয়ারা, খোকন, সৈমত্র, হরেসা, এইসব আত্মীয় ও গ্রামের ছেলেমেয়েরা। বাড়ির সামনের পুকুরের ঢেউয়ে চাঁদের আলো থিরথির করে কাঁপত। শাল ও গজারির বন চৈতি হাওয়ার দোলায় দুলত শন শন শব্দ করে। ঝিঝি পোকার অবিশ্রান্ত ডাক, হাজার জোনাকি নক্ষত্র মালায় ঘেরা বন ও হারিকেনের ফিকে আলোয় আমাদের লুকোচুরি খেলা দারুণ জমে উঠত। আলো ও আঁধারের রহস্য কেটে কেটে আমরা খুঁজে বেড়াতাম একে অন্যকে। 10 এপ্রিল রাত্রি ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের। আকাশবাণী কলকাতার বেতার কেন্দ্র থেকে বারবারই প্রচার করা হচ্ছিল যে রাত 10টার পর একটি বিশেষ সংবাদ প্রচারিত হবে। রান্নাঘরে ব্যস্ত কাকিকে আম্মা পশ্চিমের কোঠার দোতলায় আমাদের শোবার ঘরে ডেকে নিলেন। আম্মার নির্দেশে খেলা ফেলে ইপি ও দীপি সহ রিমি ও আমি জড়ো হলাম আম্মার খাটের ওপর। বাইরের বাংলা ঘরের বারান্দায় গ্রামের লোকজন সহ রেডিও ঘিরে মফিজ কাকুও অপেক্ষা করছেন সেই বিশেষ সংবাদের।
রাত 10টায় দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের সতেজ ও মসৃণ কণ্ঠে উচ্চারিত হল শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সংবাদটি। তিনি বললেন, স্বাধীন বাংলাদেশ সরকার গঠন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামের নতুন এই রাষ্ট্রের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম আর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ। এখন বাংলাদেশের বিপ্লবী সরকারের প্রধানমন্ত্রীর ভাষণ প্রচারিত হবে। তারপর শুরু হলো আব্বুর ভাষণ। আব্বুর কণ্ঠ শুনে বিপুল বিস্ময় ও আনন্দে আমরা বাকরুদ্ধ, যেন স্বর্গলোক থেকে ভেসে আসছে কোনো দৈব কণ্ঠ। ইথার তরঙ্গের মধ্য দিয়ে ভেসে আসা আব্বুর কণ্ঠস্বর আমরা শুনলাম এমনই একাগ্রতার সঙ্গে। আব্বু বললেন, স্বাধীন বাংলাদেশের বীর ভাই বোনেরা, বাংলাদেশের 7.5 কোটি মুক্তি পাগল গণমানুষের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সরকারের পক্ষ থেকে আমি আপনাদের আমার সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি তাঁদের, যারা বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে গিয়ে তাদের মূল্যবান জীবন উৎসর্গ করেছেন। যতদিন বাংলার আকাশে চন্দ্র, সূর্য, গ্রহ তারা রইবে, যতদিন বাংলার মাটিতে মানুষ থাকবে, ততদিন মাতৃভূমির স্বাধীনতা রক্ষার সংগ্রামের বীর শহীদদের অমর স্মৃতি বাঙালির মানুষ পটে চিরম্লান থাকবে। পুরাতন পূর্ব পাকিস্তানের ধ্বংসাবশেষের ওপর নতুন বাংলাদেশ গড়ে তুলবার সংকল্পে আমাদের সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমাদের এই পবিত্র দায়িত্ব পালনে এক মুহূর্তের জন্যেও ভুলে গেলে চলবে না যে এ যুদ্ধ গণযুদ্ধ, এবং সত্যিকারের অর্থে এক কথাই বলতে হয় যে এ যুদ্ধ বাংলাদেশের দুঃখী মানুষের যুদ্ধ। খেটে খাওয়া সাধারণ কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, তাদের সাহস, তাদের দেশপ্রেম, তাদের বিশ্বাস, স্বাধীন বাংলাদেশের চিন্তায় তাদের নিমগ্ন প্রাণ, তাদের আত্মহুতি, তাদের ত্যাগ ও তিতিক্ষায় জন্ম নিল এই নতুন স্বাধীন বাংলাদেশ। 7.5 কোটি মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ফলপ্রসূ হয়ে উঠুক আমাদের স্বাধীনতার সম্পদ। বাংলাদেশের নিরন্ন দুঃখী মানুষের জন্য রচিত হোক এক নতুন পৃথিবী, যেখানে মানুষ মানুষকে শোষণ করবে না। আমাদের প্রতিজ্ঞা হোক ক্ষুধা, রোগ, বেকারত্ব আর অজ্ঞানতার অভিশাপ থেকে মুক্তি। এই পবিত্র দায়িত্বে নিয়োজিত হোক 7.5 কোটি বীর বাঙালি ভাই বোনের সম্মিলিত মনোবল ও অসীম শক্তি, যারা আজ রক্ত দিয়ে উর্বর করছে বাংলাদেশের মাটি, যেখানে উৎকর্ষিত হচ্ছে স্বাধীন বাংলাদেশের নতুন মানুষ। তাদের রক্ত আর ঘামে ভেজা মাটি থেকে গড়ে উঠুক নতুন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা। গণমানুষের কল্যাণে সাম্য আর সুবিচারের ভিত্তিপ্রস্তরে লেখা হোক জয় বাংলা, জয় স্বাধীন বাংলাদেশ। আব্বুর সুদীর্ঘ বক্তৃতাটি সমাজের সর্বস্তরের মানুষকে উদ্দেশ্য করে রচিত হয়েছিল। তার বক্তব্যের প্রতিটি ছত্রেই ছিল সুচিন্তিত দিক নির্দেশনা স্বাধীনতার লক্ষ্যে ও স্বাধীনতা উত্তর বাংলাদেশের জন্য। সামরিক বাহিনী ও বেসামরিক প্রশাসনকে স্বাধীন বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণাধীন করে এবং সরকারের পক্ষ থেকে ভাতা ও নিয়োগপত্র প্রদান করে তাদের মধ্যে দায়িত্ব বন্টন করা হয়েছিল অত্যন্ত সুচারুভাবে। রক্তঝরা গণহত্যার শিকার একটি জাতির চরম সংকটপূর্ণ সময়ের দূরদর্শী নেতা আব্বুর সজাগ দৃষ্টি ছিল সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে সেদিন বলেছিলেন, বিদেশি বন্ধু রাষ্ট্রসমূহের কাছে যে অস্ত্র সাহায্য আমরা চাইছি, তা আমরা চাইছি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে একটি স্বাধীন দেশের মানুষ আর একটি স্বাধীন দেশের মানুষের জন্য। এই সাহায্য আমরা চাই শর্তহীনভাবে এবং আমাদের স্বাধীনতার সংগ্রামের প্রতি তাদের শুভেচ্ছা ও সহানুভূতির প্রতীক হিসেবে হানাদারদের রুখে দাঁড়াবার এবং আত্মরক্ষার অধিকার হিসেবে, যে অধিকার মানব জাতির শাশ্বত অধিকার। বহু বছরের সংগ্রাম, ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে আমরা আজ স্বাধীন বাংলাদেশের পত্তন করেছি। স্বাধীনতার জন্য যে মূল্য আমরা দিয়েছি তা কোনো বিদেশি রাষ্ট্রের উপরাষ্ট্র হওয়ার জন্য নয়। পৃথিবীর বুকে স্বাধীন সার্বভৌম একটি শান্তিকামী দেশ হিসেবে রাষ্ট্র পরিবার গোষ্ঠীতে উপযুক্ত স্থান আমাদের প্রাপ্য। এই অধিকার বাংলাদেশের 7.5 কোটি মানুষের জন্মগত অধিকার। আব্বুর রাজনৈতিক প্রজ্ঞা, পাণ্ডিত্য, বিনয়, নিষ্ঠা, দেশপ্রেম, সততা ও আত্মমর্যাদা সম্পন্ন চারিত্রিক গুণাবলীর কারণেই তিনি ভারত সরকার ও ইন্দিরা গান্ধী প্রশাসনের শ্রদ্ধা, সম্মান ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন।
10 এপ্রিলের সেই নিশীত রাতে মন্ত্রমুগ্ধ হয়ে শোনা আব্বুর ঐতিহাসিক বক্তৃতাটি বিশ্লেষণ করার মতো বয়স আমার তখন ছিল না, কিন্তু তার বক্তব্য থেকে একটি ব্যাপারে সুস্পষ্ট হয়ে উঠেছিল যে স্বাধীনতা যুদ্ধে জয় আমাদের সুনিশ্চিত। আম্মা গভীর আনন্দে উদ্বেলিত হয়ে বললেন, আর চিন্তা নেই, তোমাদের আব্বু রয়েছেন স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বে, জয় আমাদের হবেই। মফিজ কাকু বাংলা ঘর থেকে ফিরে এসে উল্লসিত কণ্ঠে আম্মাকে অভিনন্দন জানালেন। 26 মার্চ দুপুরে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। কালুরঘাটে চট্টগ্রাম বেতারের শিল্পী বেলাল মোহাম্মদ প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ট্রান্সমিটারের মাধ্যমে মেজর জিয়াউর রহমানের 27 মার্চের স্বাধীনতার ঘোষণাটি অধিকাংশ মানুষের কাছে পৌঁছে দেয়। তিনিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকেই স্বাধীনতা ঘোষণা করেছিলেন। জিয়াউর রহমানের ঘোষণাটি সে সময় বাঙালি সৈনিকদের মধ্যে বিশেষ উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছিল। স্বাধীনতার এই ঘোষণাগুলো ছিল বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতারই একটি অংশ। 52 ভাষা আন্দোলন, আত্মদান, 6 দফার জন্য সংগ্রাম, রক্তক্ষরণ, প্রথম জাতীয় সাধারণ নির্বাচন, অসহযোগ আন্দোলন, 7 মার্চের যুগান্তকারী ভাষণ ইত্যাদি বাঙালির আত্মাধিকারের মোড় পরিবর্তনকারী ঘটনাবলীর মধ্য দিয়েই পুরো জাতি ধাপে ধাপে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিল চূড়ান্ত স্বাধীনতার জন্য। স্বাধীনতার ঘোষণাগুলো ছিল 2 দশকের সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত মানসিক প্রস্তুতিরই একটি সফল উত্তরণ। কিন্তু তারপর স্বাধীনতার জন্য আত্মত্যাগে প্রস্তুত এই দামাল জাতিকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজন ছিল একটি আইনানুগ জাতীয় সরকারের। সারা বিশ্বের সমর্থন লাভ ও মুক্তিযুদ্ধের প্রতি সহানুভূতিশীল রাষ্ট্রগুলোর সাহায্য ও সহযোগিতা আদায় এবং নবজাতক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি অর্জনের জন্য জরুরি ছিল আইনগত ও আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধ পরিচালনাকারী স্বাধীন বাংলাদেশ সরকারের। 10 এপ্রিল গণপ্রজাতন্ত্রী স্বাধীন বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠা সম্ভবপর করেছিল বিচ্ছিন্ন সংগ্রামকে একটি ঐক্যবদ্ধ জাতীয় কাঠামোর মধ্য দিয়ে মূল ধারায় প্রবাহিত করতে। 10 এপ্রিলের পর থেকেই আমাদের পৃথিবীটি ভিন্ন রূপে দেখা দেয়। পূর্ব দিগন্তে স্বাধীনতার যেই সূর্যটি উদীয়মান, সেই উদয়ের পথের নেতৃত্বে রয়েছেন আব্বু। আমাদের আর ভয় নেই। 17 এপ্রিল কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথতলার আম্রকাননে প্রথম বাংলাদেশের সরকারের মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। দেশ বিদেশের সাংবাদিকদের উপস্থিতিতে অনাড়ম্বর পরিবেশে আত্মপ্রকাশ করে স্বাধীন বাংলাদেশ সরকার। আব্বুর সুযোগ্য সহযোদ্ধা সৈয়দ নজরুল ইসলাম বঙ্গবন্ধুর অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। আব্বু প্রধানমন্ত্রী, তার 3 সহকর্মী ক্যাপ্টেন এম মনসুর আলী, অর্থমন্ত্রী আবু হেনা এম কামরুজ্জামান, স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী এবং খন্দকার মোস্তাক পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। খন্দকার মোস্তাক আসলে প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী ছিলেন। শেষ পর্যন্ত তা হতে না পেরে তাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে এই শর্তে তিনি সরকারে যোগ দেন। 17 এপ্রিল ইথারে আবারও ভেসে এলো আব্বুর কণ্ঠস্বর। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আমাদের সাংবাদিক বন্ধুদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এই জন্য যে তারা আমাদের আমন্ত্রণে স্বাধীন বাংলাদেশের মাটি দেখে যাওয়ার জন্য বহু কষ্ট করে বহু দূর দূরান্ত থেকে এখানে উপস্থিত হয়েছেন। পাকিস্তান আজ মৃত এবং ইয়াহিয়া নিজেই পাকিস্তানের হত্যাকারী। স্বাধীন বাংলাদেশ আজ একটা বাস্তব সত্য। আমাদের এই অস্তিত্ব রক্ষার সংগ্রামে আমরা কামনা করি বিশ্বের প্রতিটি ছোট বড় জাতির বন্ধুত্ব। আমরা কোনো শক্তি, ব্লক বা সামরিক জোটভুক্ত হতে চাই না। আমরা আশা করি শুধু শুভেচ্ছার মনোভাব নিয়ে সবাই নিঃসংকোচে আমাদের সাহায্য করতে এগিয়ে আসবেন। কারো তাবেদারে পরিণত হওয়ার জন্য আত্মনিয়ন্ত্রণের দীর্ঘ সংগ্রামে আমাদের মানুষ এত রক্ত দেয়নি, এত ত্যাগ স্বীকার করছে না। স্বাধীন বাংলাদেশের প্রথম রাজধানী মুজিবনগর নামকরণ আব্বুরই করা।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে যুদ্ধাবস্থায় সরকার যেখানে যাবে সেই স্থানের নাম হবে মুজিবনগর। পরবর্তীতে কলকাতার ৮ নম্বর থিয়েটার রোডের ভবনটি মুজিবনগর নামে পরিচিত হয়। মেহেরপুরের স্বাধীন বাংলাদেশের সেই প্রথম রাজধানীতেই কুরআন তেলাওয়াতের মাধ্যমে ঐতিহাসিক অনুষ্ঠানটির সূচনা হয়। কুরআন তেলাওয়াত করেন পাশের গ্রামের ১০ম শ্রেণীর ছাত্র মোহাম্মদ বাকের আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন টাঙ্গাইল থেকে নির্বাচিত প্রাদেশিক পরিষদ সদস্য আব্দুল মান্নান। মেহেরপুরের এসডিপিও মাহবুব উদ্দিন আহমদ এবং মেহেরপুরের মহকুমা প্রশাসক তৌফিক এলাহি চৌধুরী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অফ অনার প্রদান করেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দকে পরিচয় করিয়ে দেন। বাংলাদেশ মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি আতাউল গনি ওসমানী ও চিফ অফ স্টাফ কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুর রবের নামও তিনি ঘোষণা করেন। আইনানুগ সরকারের মূল ভিত্তি ও বাংলাদেশের সংবিধানের মূল উৎস স্বাধীনতার ঘোষণাপত্রটি, যা ব্যারিস্টার আমিরুল ইসলাম রচনা করেন, তা পাঠ করেন দিনাজপুর থেকে নির্বাচিত জাতীয় পরিষদ সদস্য ও আওয়ামী লীগ পার্লামেন্টারি দলের চিফ হুইপ অধ্যাপক ইউসুফ আলী। স্বাধীনতার ঘোষণাপত্রে আমাদের এই স্বাধীনতার ঘোষণা 1971 সালের 26 মার্চ হইতে কার্যকর বলিয়া গণ্য হইবে উল্লিখিত হয়। প্রতি বছর 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস পালনের প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি ওই শপথ গ্রহণ দিবসেই প্রদান করা হয়। বিশ্বের আরেকটি রাষ্ট্র স্বাধীনতা ঘোষণাপত্রের মাধ্যমে আইনানুগ সরকারের প্রতিষ্ঠা করে, সে দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র। 21 এপ্রিল কাঁধে ল্যাকটোজেন দুধের টিনের বোঝা বয়ে আমাদের গ্রামের বাড়িতে প্রবেশ করা মাত্রই বমি করে জ্ঞান হারালেন আমাদের হাসান ভাই। চোখে মুখে পানি ছিটিয়ে সেবা শুশ্রূষা করে হাসান ভাইয়ের জ্ঞান ফিরিয়ে আনা হলো। যশোরের ছেলে, পুরনো ঢাকার যশোর বোর্ডিংয়ের মালিক হাসান ভাই থাকতেন 17 নম্বর কারকুনবাড়ি লেনের খুব কাছেই 14 নম্বর কারকুনবাড়ি লেনে। আব্বু, ছোট কাকু, আমাদের চাচাতো ভাই দলিল উদ্দিন আহমদ ও আনার আপা ওই 17 নম্বর বাড়িতে থাকতেন। 1959 সালের 26 এপ্রিল আব্বু ও আম্মার বিয়ের পর আম্মা ওই বাড়িতে প্রথম ওঠেন। প্রতিবেশী ও পারিবারিক বন্ধু হাসান ভাই আম্মাকে মামি সম্বোধন করে এক মস্ত কেক দিয়ে বরণ করেন। সেই থেকে হাসান ভাই আমাদেরও বড় ভাই সমান। আমাদের শৈশবকাল থেকেই তার সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক। সেই হাসান ভাইকেই আম্মা গোপনে চিঠি পাঠিয়েছিলেন 1 বছর 3 মাসের শিশু সোহেলের জন্য দুধ, ফেরেক্স, তাল মিছরি ও ঔষধপত্র জোগাড় করে আনতে। গ্রামে এই প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও ঔষধপত্রের প্রচণ্ড সংকট। নিরাপত্তার জন্য আম্মা তাকে রেলগাড়িতে আসতে নিষেধ করায় তিনি নদী পথে ও হাঁটা পথে ওইসব জিনিসপত্রের বোঝা নিয়ে বহু কষ্টে আমাদের মাঝে উপস্থিত হন। পথ অচেনা থাকায় ওই ভারী বোঝা নিয়ে তাকে বাড়তি বেশ কয় মাইল ঘুরতেও হয়েছিল। হাসান ভাইয়ের মাধ্যমে শহরের খবরাখবর জানা হলো। এরই মধ্যে 27 এপ্রিল দরদরিয়া পার্শ্ববর্তী শ্রীপুর বাজারে পাকিস্তানি হানাদার সৈন্যরা আক্রমণ শুরু করে। আব্বুর কাপাসিয়া মাইনর ইংরেজি স্কুলের শিক্ষক আব্দুল কুদ্দুস আকন্দের পুত্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক রুহুল আমিন ভাই ও তার নবপরিণীতা স্ত্রী রুবি ভাবিও সেদিন বিকেলেই তার বড় ভাই ফারুক ভাই সহ কাপাসিয়া থেকে আমাদের কাছে উপস্থিত হলেন। রুহুল আমিন ভাইয়ের বিয়েতে আমি তার গাড়িতে চড়ে বরযাত্রী রূপে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। রুবি ভাবি তার মিষ্টি স্বভাব দিয়ে আমাদের সবার মন জয় করে নিয়েছিলেন। তারা আসার পর আমরা একত্রে সিদ্ধান্ত নিলাম যে আমরা সকালে সে রাতেই গ্রাম ত্যাগ করব। কাল ব্যাধি লিভার সিরোসিস রোগাক্রান্ত মফিজ কাকু পার্শ্ববর্তী দেওনা গ্রামে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেবেন। কাকি ছেলে মেয়ে সহ তার বাবার বাড়ি হাতির দিয়া রওনা হবেন এবং আমরা আপাতত ঢাকায় ফিরে যাব রুহুল আমিন ও হাসান ভাইদের সঙ্গে। গভীর রাতে চুপিসারে আমরা আমাদের প্রিয় দরদরিয়া গ্রাম ত্যাগ করলাম। নদী পথে ঢাকা শহরে ফিরে আম্মা প্রথমে গেলেন হাসান ভাইয়ের স্ত্রী জাহানারা ভাবির বাবার বাড়ি জোরপুর লেনে। সেখানকার প্রতিবেশীদের মধ্যে আমাদের হঠাৎ উপস্থিতি সম্পর্কে
কৌতূহলের উদ্রেক হওয়ায় রুহুল আমিন ভাই আমাদের নিয়ে গেলেন তার শ্বশুরবাড়ি বাসাবোতে। ইতিমধ্যে আম্মা আওয়ামী লীগ নেতা হামিদ কাকুর সঙ্গে হাসান ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করেন। হামিদ কাকু খবর পাঠালেন যে আম্মা যেন আমাদের সঙ্গে নিয়ে মুন্সিগঞ্জে তার শ্বশুরবাড়িতে আশ্রয় গ্রহণ করেন। সেখানে গেলে হামিদ কাকুর লঞ্চ আমাদের নিরাপদ স্থানে নিয়ে যাবে। মুন্সিগঞ্জে যাওয়ার প্রস্তুতি নেওয়ার ফাঁকেই আমি রবি ভাবির বাবা লুৎফুর রহমান কাকুকে জিজ্ঞাসা করলাম পথে পড়ার জন্য তার লাইব্রেরি থেকে কোনো বই নিতে পারি কিনা। জনাব লুৎফুর রহমান, যিনি নিজে ছিলেন বিদ্বান ও পণ্ডিত মানুষ, আমার বই পড়ার আগ্রহ দেখে খুশি ভরেই সম্মতি দিলেন। তার লাইব্রেরি থেকে যে বইটা সেদিন তুলেছিলাম সেটির নাম ছিল টলস্টয়ের সেরা গল্প। খবর পেয়ে আম্মা আমাদের সঙ্গে নিয়ে হামিদ কাকুর শ্বশুর বাড়িতে গেলেন। সেখানে এক রাত কাটানোর পর তার শ্যালক অনুমামা ও রুহুল আমিন ভাইসহ ছোট্ট একটি লঞ্চ আমাদের নিয়ে রওনা হলো পদ্মা নদীর তীরবর্তী বানরি গ্রামের উদ্দেশ্যে। প্রাইভেট লঞ্চে একসঙ্গে এতগুলো তরুণের উপস্থিতিতে সন্দেহের সৃষ্টি হতে পারে। এ কারণে আম্মার পরামর্শ অনুযায়ী হাসান ভাই ও ফারুক ভাই শহরে ফিরে গেলেন। অনুমামা লঞ্চ চালাচ্ছেন ও রুহুল আমিন ভাই তাকে সহায়তা করছেন। চারদিকে দিগন্ত বিস্তারী পদ্মা নদী ও আকাশে পুঞ্জীভূত মেঘ ও রৌদ্রের লুকোচুরি খেলা। এরই মাঝে আমাদের লঞ্চ এগিয়ে চলছে। আমি ব্যাগ থেকে রাশিয়ার অমর কথাশিল্পী লিও টলস্টয়ের সেরা গল্পের বইটি খুলে ডুবে গেলাম অন্য জগতে। মানুষ বাঁচে কিসে এই গল্পটির নায়ক দেবদূত মাইকেলকে পৃথিবীতে পাঠানো হয়েছিল 3টি মহাসত্যকে আবিষ্কার করার জন্য। এক অতি দরিদ্র মুচি সাইমনের গৃহে আশ্রয় নেবার প্রথম দিনটিতেই শীতার্ত ও ক্ষুধার্ত মাইকেল আবিষ্কার করেন প্রথম মহাসত্যকে। মানুষের মাঝে কি রয়েছে? মানুষের মাঝে রয়েছে ভালোবাসা। অতি স্বার্থপর ও আত্মকেন্দ্রিক মানুষও তার ভেতরে লুকায়িত ভালোবাসার স্পর্শে সোনার মানুষে পরিণত হতে পারে। দ্বিতীয় মহাসত্যটি তিনি আবিষ্কার করেন ছোট দুটি যমজ বালিকার সঙ্গে পুনরায় সাক্ষাতের মাধ্যমে। স্রষ্টার আদেশে তিনি পৃথিবীতে গিয়েছিলেন সদ্য জন্ম দেওয়া ওই শিশু দুটির মায়ের জান কবজ করার জন্য। মাতৃহারা শিশু দুটিকে কে লালন পালন করবে এই চিন্তার উদ্রেক হওয়ায় তিনি মায়ের জান কবজ না করেই স্বর্গে প্রত্যাবর্তন করেন। স্রষ্টা তাকে দেখান যে যিনি অতি ক্ষুদ্র কীট পতঙ্গের লালন পালন করে থাকেন তার পক্ষে এই দুটি শিশুর প্রতিপালনের ব্যবস্থা করাও অসম্ভব নয়। মাইকেল ফিরে আসেন পৃথিবীতে। সদ্য জন্ম দেওয়া যমজ কন্যার মার প্রাণ হরণ করে যখন স্বর্গের পথে রওনা হন তখন তার বিশাল ডানা দুটি খসে পড়ে। আপনা আপনি আত্মা স্বর্গে চলে যায়। স্রষ্টার প্রথম আদেশ লঙ্ঘন করার জন্য এবং তার মহাপরিকল্পনার অংশ হিসেবে মাইকেলকে পৃথিবীতেই রয়ে যেতে হয় 3টি মহাসত্যকে খুঁজে বের করার জন্য। ওই সত্যগুলোকে জানার মধ্যেই তার প্রায়শ্চিত্ত হবে। দ্বিতীয় মহাসত্যটিকে খুঁজে পান ওই যমজ বাচ্চা দুটিকে দেখে। মাতৃহারা বাচ্চা দুটির হাত ধরে তাদের জন্য নতুন জুতার অর্ডার দিতে এসেছিল তাদের পালক মা। তার নিজ সন্তানের মৃত্যুতে ব্যাকুল ওই মা গভীর স্নেহে বরণ করেন 2 শিশুকে। মেয়েদের প্রতি তার গভীর ভালোবাসা দেখে মাইকেল অনুধাবন করেন দ্বিতীয় মহাসত্যকে। মানুষ বাঁচে কিসে? মানুষ বাঁচে ভালোবাসার স্পর্শে। তৃতীয় মহাসত্যটি তিনি খুঁজে পান এক আত্মগর্বে গর্বিত ধনী ব্যক্তির আচরণের মধ্য দিয়ে। ওই ব্যক্তি পার্টিতে যাওয়ার জন্য মূল্যবান চামড়ার একজোড়া জুতার অর্ডার দিতে সাইমনের কাছে এসেছিলেন। মাইকেল সেই মুহূর্তে ওই ধনী খদ্দেরের পেছনে দেখতে পেয়েছিলেন মৃত্যুদূতের ছায়া। তৃতীয় মহাসত্যটির দ্বার এভাবেই উন্মোচিত হয়। মানুষ কি জানে না? মানুষ জানে না তার মৃত্যু কখন হবে, অথচ সেই ক্ষণস্থায়ী জীবন নিয়ে কত পরিকল্পনা, কত আস্ফালন। 3টি মহাসত্যের আলোকে আলোকিত মাইকেলের প্রায়শ্চিত্ত সম্পন্ন হয়। তিনি ফিরে যান স্বর্গে। টলস্টয়ের অন্য গল্পটিও আমার মনকে নাড়া দেয়। গল্পটির নাম একজন মানুষের জন্য কতটুকু জমির প্রয়োজন।
গল্পটি এক ধনী সম্পদলোভী মানুষকে কেন্দ্র করে। এই মানুষটির মধ্যে জমি ক্রয়ের নেশা প্রবল ছিল। সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত পায়ে হেঁটে সে যতটুকু জমি ভ্রমণ করবে তার সবটুকুই সে পাবে। বিক্রেতাদের এই প্রস্তাবে সে রাজি হয়ে যায় মহা ফুর্তিতে। অল্প জমি ভ্রমণ করে তার আশা মেটে না। আরও জমি লাভের আশায় সে ব্যগ্র পদচারণে ঘর্মাক্ত কলেবরে জমির সীমানাকে বৃদ্ধি করে। সূর্যাস্তের সময় সে বিশাল জমির মালিক বনে যায়, কিন্তু সম্পদ আর ভোগ করা হয়ে ওঠে না। জমির লোভে শরীরের সব শক্তি নিঃশেষিত এই মানুষটি হঠাৎই মৃত্যুর কোলে ঢলে পড়ে। বাস্তবিক তার জন্য ততটুকু জমিরই প্রয়োজন ছিল যতটুকু দিয়ে তার শেষ শয্যা রচিত হয়েছিল। গল্পের জগৎ থেকে বাস্তবে ফিরে আসি বৃষ্টির প্রচণ্ড ঝাপটায় একাকার হয়ে। আকাশ আঁধার হয়ে প্রচণ্ড ঝড় বৃষ্টি নেমেছে। ঝড় বৃষ্টির দাপটে আমাদের লঞ্চ টলমল করে দুলছে। লঞ্চের খোলা জানালা দিয়ে বৃষ্টির পানি ঢুকছে অবিরাম। কুল কিনারাহীন পদ্মার ঢেউ ফুঁসে ফুঁসে উঠছে। মনে হলো এই যাত্রায় পদ্মা নদীতেই আমাদের সলিল সমাধি হবে। আমাদের লঞ্চটি এ সময় দুলতে দুলতে জনমানবহীন পদ্মার এক চরে আটকে গেল। ঝড় থেমে যাওয়ার পর রুহুল আমিন ভাই এবার স্টিয়ারিং হুইল ধরে লঞ্চ চালকের আসন গ্রহণ করলেন, আর অনুমামা লাফ দিয়ে নেমে গেলেন পানিতে। রশির অভাবে আম্মার কিছু শাড়ি পেঁচিয়ে তার লঞ্চের সঙ্গে বেঁধে অনুমামা টানতে লাগলেন। উদ্দেশ্য চড়া থেকে লঞ্চকে পানিতে নামানো। আমরা সকলেই সাধ্যমতো সহায়তা করলাম লঞ্চটিকে চড়ামুক্ত করার জন্য। শেষ অবধি লঞ্চটি আবারও পানিতে ভাসল। বিজন সন্ধ্যায় আমরা উপস্থিত হলাম বানরি নামের অজানা গ্রামে। আমাদের আশ্রয়দাতা আওয়ামী লীগের সমর্থক এক অতি সজ্জন গৃহস্থ। সেই বাড়িতেই হামিদ কাকুও রয়েছেন পরিবারসহ। তার দুই ছোট ছেলে বিপু ও অপু। একমাত্র কন্যা আমাদের সমবয়সী বন্ধু ইভাকে পেয়ে আমরা খুব খুশি হলাম। হামিদ কাকু অতি উৎসাহে মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকারের বলিষ্ঠ ভূমিকা সম্বন্ধে আমাদের অবহিত করলেন। দিনের বেলা ইভা, রেমি ও আমি চলে যেতাম পদ্মার তীরে। জোয়ারে সিক্ত নরম বালির মধ্যে আমরা লিখতাম জয় স্বাধীন বাংলাদেশ। সারাদিন নদীর তীর ও ধান ক্ষেত, পাট ক্ষেত ও বন বাদারে ঘুরে আমরা ঘরে ফিরতাম সাজবেলা। চারদিকে তখন তক্ষক সাপের তক্কে তক্কে ডাক শোনা যেত। বিশাল লেজওয়ালা কুমিরের মতো দেখতে একটি দুটি তক্ষক সাপের সঙ্গে প্রথম সাক্ষাৎ এই বানরি গ্রামেই। বানরি গ্রামে কয়েকদিন থাকার পর আমাদের ক্ষণস্থায়ী এই ঠিকানা আবারও বদল হলো। এবার ওই একই লঞ্চে মুন্সিগঞ্জের সিরাজদি খান থানার রসুনিয়া গ্রামের উদ্দেশ্যে। সেখানে আমাদের আশ্রয় দিলেন এক অতি সাহসী হিন্দু বিধবা, নাম রেণুকণা দে। তার একমাত্র পুত্র অজয় ও কন্যা সবিতা সহ তিনি এক দালান বাড়িতে থাকেন। আমরা সেখানে পৌঁছবার পূর্বদিন তাদের প্রতিবেশী বাড়ির 11 জনকে পাকিস্তানি বাহিনী দড়ি দিয়ে বেঁধে গুলি করে হত্যা করে। ওখানে যাওয়ার পর সন্ধ্যায় খবর এলো সিরাজদি খান থানার প্রধান বাজারে পাকিস্তানি সৈন্যরা ক্যাম্প স্থাপন করেছে। এই খবর শোনার পর আমাদের আশ্রয়দাতারা তাদের ধর্মীয় বইপত্র ও সকল নিদর্শন মাটির নিচে পুঁতে ফেললেন। আমাদের নিরাপত্তার জন্য ওই সাহসী নারী তার পুত্রসহ গোয়ালঘরে সারা রাত জেগে পাহারা দিলেন। এই আশঙ্কা ও উদ্বেগপূর্ণ রাতে আমাদের মনে পড়ল গৃহশিক্ষক ভবেশ স্যারের কথা। তিনি বেঁচে আছেন তো? লক্ষ্মী পূজার সময় তিনি রিমি ও আমাকে তার বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন। ফেরার সময় তার বাবা মা আমাদের সঙ্গে দিয়েছিলেন এক রাশ তিল ও নারকেলের নাড়ু। পরদিন সকালে একটি দুঃখজনক সংবাদে আমাদের মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে পড়ল। পদ্মা নদীর পাড়ের সেই ছায়া ঘেরা শান্ত সবুজ বানরি গ্রামকে পাকিস্তানি বাহিনী পুড়িয়ে ভস্ম করে দিয়েছে। আমাদের আশ্রয়দাতা সেই অতি সজ্জন গৃহকর্তাকে গুলি করে হত্যা করেছে রক্তলোভী হায়নার দল। রসুনিয়া গ্রাম থেকে পালানোর মুহূর্তে শুনলাম এক অসম সাহসী দেশপ্রেমিক তরুণের করুণ মৃত্যুর কাহিনী। সিরাজদি খান থানার বাজারে আগুন লাগিয়ে দিয়ে সৈন্যরা নিরীহ মানুষদের গুলি করে হত্যা করছিল। এই তরুণ মৃত্যু ভয় উপেক্ষা করে জয় বাংলা বলে প্রতিবাদ করেছিলেন।
পাকিস্তানি সেনারা তাকে নদীর ঘাটে কোমর পর্যন্ত পানিতে নামিয়ে ব্যঙ্গ করে বলেছে, জয় বাংলা না, বল জয় পাকিস্তান। বেয়নেটের আঘাতে তার শরীর লাল হয়ে উঠেছিল। পদ্মার পানিতে ধরেছিল আবিরের রং। মৃত্যুঞ্জয়ী তরুণ তার শেষ উত্তর জয় বাংলা ধ্বনি দিয়ে পদ্মার বুকে লুটিয়ে পড়েছিল। টলস্টয়ের গল্পটি চকিতেই মনে উদয় হলো। মানুষের মাঝে কি আছে? ভালোবাসা। দেশপ্রেম তো ভালোবাসারই এক অমর প্রতীক। যার হৃদয়ে নেই ভালোবাসা সে তো অমানুষ মাত্র। পরদিন রসুনিয়া গ্রাম থেকেও আমাদের পালাতে হলো। এরপর আরও কত গ্রাম যে আমাদের ঘুরতে হলো তার হিসাব নেই। মনে পড়ে আমরা অজান্তে আশ্রয় নিয়েছিলাম এক পাকিস্তান সমর্থক দালালের বাড়িতে। ভোররাতে আম্মার ঘুম ভেঙে যায় পাশের ঘরে ফিসফিস শব্দে। সেই দালাল তার সাঙ্গপাঙ্গদের সঙ্গে সলা পরামর্শ করছিল হিন্দু অধ্যুষিত বিভিন্ন এলাকায় আগুন ধরানোর। তার কথাবার্তা আম্মা শুনে ফেলেন। সকাল হওয়া মাত্র আম্মা এক নৌকা ভাড়া করে আমাদের নিয়ে অন্যত্র চলে যান। পাকিস্তানি সেনাদের আক্রমণে গ্রামে অবস্থানও বিপজ্জনক হয়ে দাঁড়ালো। এই অবস্থায় আম্মা আমাদের সঙ্গে করে বুড়িগঙ্গা নদী পথে রওনা দিলেন ঢাকা শহরের পথে। পদ্মা থেকে বুড়িগঙ্গা জুড়ে ভেসে চলেছে কত শত মানুষের লাশ। অধিকাংশ লাশই একসঙ্গে দড়িতে বাঁধা এবং অনেক লাশের স্তূপের উপর চিল শকুন বসে রয়েছে। গান বোটে থাকা পাকিস্তানি সেনাদের সুতীক্ষ্ণ নজর এড়িয়ে আপাদমস্তক বোরখার আড়ালে লুকায়িত আম্মার হাত ধরে আমরা লঞ্চ ঘাটে নামলাম। লঞ্চ ঘাট থেকে বেবি ট্যাক্সি করে সোজা বড় মামুর ধানমন্ডির 13-2 বাড়িতে। আমাদের অপ্রত্যাশিত আগমনে সকলে যার পরনাই খুশি হলো। সমবয়সী মামাতো বোন শিরিন, নাসরিন ও ইয়াসমিনের কাছে আমরা উজাড় করে দিলাম গত 2 মাসের কাহিনী। আমাদের বড় মামাতো বোন কলেজ ছাত্রী লাইলি আপা সঙ্গোপনে মুক্তিযোদ্ধাদের সাথে যোগাযোগ রক্ষা করছেন জেনে পুলকিত হলাম, কিন্তু সেখানে থাকা সম্ভব হলো না। বড় মামুর বাড়ির আশেপাশে পাকিস্তানি সেনাবাহিনীর আস্তানা থাকায় সেখান থেকে আম্মা চলে গেলেন মগবাজারে আনার আপা ও সাইদ ভাইয়ের বাড়িতে। তখন শহর জুড়ে সেনাবাহিনীর তৎপরতা। তার মধ্যেই সাইদ ভাই তার প্রতিরোধ যুদ্ধ অব্যাহত রেখেছেন। তার শোবার ঘরের খাটের নিচে লুকায়িত অস্ত্রশস্ত্র, ঔষধপত্র এবং স্বাধীনতা যুদ্ধের নানাবিধ প্রচারপত্র তিনি সংগোপনে বিলি করেন মুক্তিযোদ্ধাদের মাঝে। পরবর্তী সময়ে তিনি পাকিস্তানি সেনাদের হাতে ধরা পড়েন এবং অলৌকিকভাবে রক্ষা পান। ছোট মামুর 2 মেয়ে মুন্নি আপা ও এরফানা আপাও দেশ রক্ষার্থে সংগ্রাম পরিষদ থেকে ট্রেনিং নেন। উলানিয়ায় নানা বাড়ি থেকে মগবাজারে ফিরে আসার পর এরফানা আপা হন তার এলাকায় মুক্তিযোদ্ধাদের জন্য এক যোগাযোগ মাধ্যম। ছোট মামু ও মামির অজান্তে তিনি বুক সেলফের বইয়ের পেছনে অস্ত্র লুকিয়ে রাখতেন। অপারেশনে যাবার আগে মুক্তিযোদ্ধারা তার কাছ থেকে অস্ত্র নিয়ে যেত। দেশ মুক্তির জন্য বাঙালি হৃদয় সেদিন একাত্ম। ঘরে ঘরেই চলছে প্রতিরোধ সংগ্রাম। সাইদ ভাইয়ের বাড়িতেই শ্রীপুরের আওয়ামী লীগ নেতা রহমত আলীর সঙ্গে আম্মার যোগাযোগ হলো হাসান ভাইয়ের মারফত। তিনি সীমান্ত অতিক্রম করে কলকাতায় গিয়েছিলেন। আব্বুর সঙ্গে দেখা করে এসেছেন। 25 মার্চ রাতে বাড়ি ছাড়ার পর থেকে আব্বু আমাদের কোনো সংবাদই জানতেন না। রহমত আলীকে তিনি বলেছিলেন, যশোর বোর্ডিংয়ে হাসান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলেই আমাদের সংবাদ জানা যাবে। যদি আমরা বেঁচে থাকি তা হবে সুখের বিষয়, এবং যদি আমাদের মৃত্যু ঘটে তাহলে আব্বু সান্ত্বনা খুঁজবেন মুক্তিযুদ্ধের মধ্যে। রহমত আলী ভাই আমাদের কাছে এলেন মুক্তির দূত হয়ে। 21 মে তার সঙ্গে আমরা রওনা দিলাম সীমান্তের পথে। সঙ্গে তার শ্যালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিকম অনার্স বর্ষের ছাত্র রতন ভাই। 5 মাসের অন্তঃসত্ত্বা আনারাপা চোখের পানি ফেলতে ফেলতে আমাদের বিদায় দিলেন। আবার কবে দেখা হবে কেউই জানে না। রহমত আলী ভাইয়ের সঙ্গে এবারের যাত্রার অভিজ্ঞতা ছিল অন্যরকম। এবারে আর ঘূর্ণিপাকের মতো এ গ্রাম ও গ্রাম, এ বাড়ি ও বাড়ি আশ্রয় সন্ধানে ঘুরে বেড়ানো নয়। এবার আমাদের স্থির লক্ষ্য যে করেই হোক সীমান্ত পার হওয়া। রহমত আলী ভাই তার চেনা পথেই আমাদের আগরতলায় নিয়ে গেলেন। পথে যেতে যেতে নানার কথা খুব মনে পড়ছিল। আমাদের ধানমন্ডির বাড়িতে পাকিস্তানি সেনাদের ক্যাম্প বসেছে। সেখানেই নানা গৃহবন্দী হিসেবে দিন যাপন করছেন।
খুব ইচ্ছে করছিল এক নজর নানাকে দেখে যাই, কিন্তু মিলিটারির হাতে ধরা পড়ার আশঙ্কা পদে পদে। নানা ও আমাদের সবারই জীবনের ঝুঁকি, যদি একবার আমাদের পরিচয় ফাঁস হয়ে যায়। ফার্সি দর্শন ও কাব্যের রাজ্যে আমার প্রথম প্রবেশ নানার হাত ধরে। আমার 6 বছর বয়সে তিনি আমার সামনে মেলে ধরেছিলেন শেখ সাদি, হাফিজ ও মৌলানা জালালউদ্দিন রুমির জগৎকে, যেন আটলান্টিকের গভীর হৃদয় থেকে কুড়িয়ে পেয়েছেন কোনো সমুজ্জ্বল মুক্তা। এমনি আনন্দে বিভোর হয়ে তিনি আমাকে আবৃত্তি শেখাতেন। আমার কচি কণ্ঠে উচ্চারিত হতো সাদির জীবন দর্শন। ডেমরা ঘাট, কাঁচপুর, বৈদ্যের বাজার হয়ে আমাদের লঞ্চ একসময় ভেড়ে এক নিটল সুন্দর গ্রামে। কুমিল্লা জেলায় অবস্থিত এই গ্রামটির নাম রামচন্দ্রপুর। নদীর তীরবর্তী এক তরুণ ওয়্যারলেস অফিসারের গৃহে আনার আপার রান্না করা খাবার আমরা ভাগাভাগি করে খেলাম। এই তরুণ অফিসার তার ছোট্ট কেরোসিনের চুলায় বড়দের জন্য চায়ের পানি বসালেন। চা পর্ব শেষ হতেই আমরা আবারও ছুটলাম। যাত্রাপথে দেখা হলো সিরাজউদ্দিন ওরফে তেজগাঁও থানার শিলু দারোগার সঙ্গে। তিনি ছিলেন অসহযোগ আন্দোলনের এক সক্রিয় কর্মী এবং গোপনে আব্বুর কাছে নিয়ে আসতেন পাকিস্তান প্রশাসনের ভেতরের খবর। আমাদের 2 বোনকে তিনি চিনতেন। গ্রামের আঁকাবাঁকা মেঠো পথের মধ্যে তিনি আমাদের আবিষ্কার করলেন এবং সানন্দে আমাদের গাইড রূপে দুর্গম যাত্রাপথের সঙ্গী হলেন। ওই এলাকার এক আওয়ামী লীগের এমএনএর বাড়িতে সন্ধ্যায় আশ্রয় নিলাম, কিন্তু মাঝরাতেই আম্মার ডাকে ঘুম ভেঙে গেল। তখনই ওই গ্রাম ছাড়তে হবে। খবর এসেছে যে মিলিটারিরা খুব শিগগির আক্রমণ চালাবে। গাঢ় আঁধারে আমরা পথ পাড়ি দিলাম। আম্মার ভাঙা পা জোড়া লাগলেও দ্রুত হাঁটার মতো শক্তি সেই পায়ে তখনও ফিরে আসেনি। তারপরও তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে যত দ্রুত হাঁটা সম্ভব হেঁটে চললেন। হাঁটতে হাঁটতে অন্ধকারে আমার হাতে হাত রেখে বললেন, ভয় করো না, এক মনে হামিম হামিম পরে শরীরের চারপাশে ফোঁ দিয়ে দাও, কারো সাধ্যি নেই ক্ষতি করার। আম্মা এত দৃঢ় প্রত্যয়ের সঙ্গে কথাটি বললেন যে আমি নির্ভয়ে কুরআনের এই রহস্যবৃত শব্দটি পড়তে পড়তে সম্মুখে এগোতে থাকলাম। ওই বাড়ির 2 মুক্তিযোদ্ধা তরুণ মোস্তফা ও মোশাররফ ভাই সোহেল ও মিমিকে কাঁধে করে আমাদের নিয়ে গেলেন নদীর ঘাটে। এরপর নৌকা করে ভিন্ন এক গ্রামের বাজারে পৌঁছলাম খাবার কেনার জন্য। তখনই আমরা জানতে পারলাম যে রামচন্দ্রপুর গ্রামটি পদ্মা তীরের বানরি গ্রামের মতোই ভস্মীভূত হয়ে গিয়েছে। আরও পরে জানতে পেরেছিলাম যে রামচন্দ্রপুর গ্রামের আতিথিপরায়ণ সেই তরুণ ওয়্যারলেস অফিসারকেও পাকিস্তানি সেনা গুলি করে হত্যা করেছে। সীমান্ত পাড়ি দেওয়ার পথে আমাদের প্রথম বাধা ছিল সিএনবি পুল। ওই পুলের ওপর দিয়েই মিলিটারির জিপ যাতায়াত করে এবং অস্ত্রধারী সেনারা টহল দিতে থাকে। সেই পুলের নিচ দিয়েই আমাদের পার হতে হবে অতি সন্তর্পণে। কোনো কোনো কৃষক ডিঙি করে চলছে, আবার কোনো কৃষক প্রাণ হাতে করে কোমর পানিতে নেমে পুলের চারধার জুড়ে বাড়ন্ত সবুজ ধান ও পাট ক্ষেতের পরিচর্যা করছে। মাঝে মাঝে পুলের ওপর থেকে এলো পাতারি গুলি চালানো হয়। তখন কৃষকরা পানির মধ্যে মাথা গোঁজে লুকানোর চেষ্টা করে। আমাদের কিছু দূরেই ক্ষেতের পাশ দিয়ে বেশ কয়েকটি লাশ ভেসে যেতে দেখলাম। এরই মধ্যে আমাদের ডিঙি ছেড়ে আমরা 2 দলে ভাগ হয়ে কোমর পানিতে নেমে পড়লাম। সামনের দলে মাঝির সঙ্গে রিমি, আমি ও রতন ভাই, আম্মা, সোহেল, মিমি সহ পেছনের দলে। একসঙ্গে সবাই যাতে মারা না যায় সেই জন্য আম্মা এই ব্যবস্থা করেছেন। পুলের ঠিক নিচেই এক গর্তের মধ্যে রতন ভাই ও আমি পড়ে গেলাম। আমরা কেউই সাঁতার জানি না এবং গর্তের কারণে ওই জায়গায় পানি ছিল বেশ গভীর। ঢকঢক করে পানি গিলতে গিলতে আমরা ডুবতে লাগলাম। ক্ষণিকের মধ্যেই মনে হলো পাকিস্তানি সেনাদের হাতে নয়, এই পুলের নিচের পানির মধ্যেই আমাদের সলিল সমাধি হবে। মাঝি আমাদের একটু পেছনে ছিল। সে এসে এই 2 অসাঁতারু শহরকে রক্ষা করল। সিএনবি পুল পার হওয়ার সময় আম্মা এক অলৌকিক দৃশ্য দেখতে পান। এক সাদা দাড়িওয়ালা ও সাদা পোশাক পরিহিত জ্যোতির্ময় বৃদ্ধ আম্মার মাথার উপর হাত রেখে অভয় দিচ্ছেন। মুহূর্তের মধ্যেই আম্মার মনের ভেতরে জমে থাকা সব আশঙ্কা
দূর হয়ে যায়। এই একই বৃদ্ধকে তিনি দেখেছিলেন 25 মার্চের রাতে। পাকিস্তানি সৈন্যরা যখন তাণ্ডব লীলা করে ধানমন্ডির বাসা আক্রমণ করে, তখনই আতিয়া কাকির পাশে দাঁড়ানো আম্মা ওই জ্যোতির্ময় বৃদ্ধকে তার মাথার উপর ডান হাত রেখে অভয় দিতে দেখেন। দৃশ্যটি মাত্র কয়েক সেকেন্ডের। তারপরই আম্মা গভীর প্রত্যয়ে আতিয়া কাকিকে বলেন, ভয় নেই আতিয়া, মিলিটারিরা আমাদের ক্ষতি করতে পারবে না। জীবনের বাঁকে বাঁকে সঞ্চিত এমন অলৌকিক ঘটনার পসরা নিয়ে আমরা এগিয়ে চলি সম্মুখে। আরও কিছু গ্রাম, আরও কিছু প্রতিরোধ ও প্রতিবন্ধকতা অতিক্রম করে আমরা ধাবমান হই রেল লাইনের দিকে। রেল লাইনটি হলো আমাদের সর্বশেষ প্রতিবন্ধক। এই বিভীষিকাময় রেল লাইনের একটু দূরেই পাকিস্তানি বাহিনীর ক্যাম্প, ও সেখানে প্রচণ্ড রকমের যুদ্ধ চলছে। রেল লাইনের দিকে ধাবমান রিমি ও আমি হঠাৎই বিচ্ছিন্ন হয়ে পড়লাম আমাদের দল থেকে। আমাদের সঙ্গে পোটলাপুটলি কাঁধে নিয়ে দৌড়াচ্ছে হাজার হাজার সহায় সম্বলহীন ভীত সন্ত্রস্ত মানুষ। সন্তান সম্ভবা এক কিশোরী প্রসব যাতনায় লুটিয়ে পড়ল পথের ধারে। আর্তনাদরত সেই কিশোরীর পাশে এসে দাঁড়ালো আরেক নারী, কোলে তার ক্রন্দনরত শিশু। তার মধ্যেও সে সন্তান সম্ভবা কিশোরীটিকে সাহায্য করার চেষ্টা করছে। স্রোতের মতো মানুষের ধাক্কায় আমি এগিয়ে চললাম সামনের দিকে। ওই দুই নারী পেছনে মিলিয়ে গেল। আমার আশেপাশের মানুষের কণ্ঠ থেকে একটি চিৎকারই বারবার শুনতে পাচ্ছিলাম, বর্ডার, বর্ডার। মাথার উপরে গনগনে সূর্য, নিচে হাজারো শরণার্থীর ভিড়ে আমরা ছুটছি বর্ডারের সন্ধানে। যেন বর্ডার পেরোলেই আমরা পৌঁছে যাব কোনো অলৌকিক শান্তির রাজ্যে। তৃষ্ণায় রিমি ও আমার গলা শুকিয়ে কাঠ। দৌড়াতে দৌড়াতে পা যখন আর চলে না, মাথা ঝিমঝিম করছে, ঠিক সেই মুহূর্তে কে যেন বলল, ওই দেখা যায় বর্ডার। বিস্ময়ে বিমূঢ় হয়ে আমরা তাকালাম সবুজ ঘাসের জমিনে রাখা একখণ্ড সাদা পাথরের দিকে। ওই পাথর খণ্ডটির ওদিকে ভারতের শুরু। আমরা তখনও বাংলাদেশের সীমানায় দাঁড়িয়ে রয়েছি হতভম্বের মতো। বর্ডার বলতে উঁচু লোহার বিশাল কোনো গেট বা দেওয়ালের ছবি আমার মনে অঙ্কিত ছিল, তার বদলে কিনা এই ছোট্ট পাথরখণ্ড। ভারত ও বাংলাদেশের সীমানার চিহ্নরূপী এই ছোট্ট পাথরখণ্ডটি অতিক্রম করলেই আমরা পৌঁছে যাব ভারতে, নিরাপদ স্থানে। অথচ মনের মধ্যে স্ফীত হওয়া একরাশ অনুভূতির জোয়ারে প্লাবিত আমার হৃদয়ের দৃষ্টিতে সীমানার ওই ক্ষুদ্র চিহ্নটিই ছিল এক অসীম প্রতিবন্ধক। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে যেতে হবে স্বেচ্ছায় নয়, প্রাণ রক্ষার্থে। সেজন্যই বাংলাদেশের সীমানার শেষ প্রান্তে দাঁড়িয়ে মনে হলো আমার জীবন প্রাণ সবই যেন রেখে গেলাম বাংলাদেশের মাটিতে। রিমি ও আমি অশ্রুর প্লাবনে সিক্ত হয়ে পার হলাম সীমানা। মনে মনে বললাম, বিদায় প্রিয় বাংলাদেশ, আবার কবে দেখা হবে কে জানে। দিনটি ছিল 25 মে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। আগরতলা সীমান্তবর্তী এই জায়গাটির নাম বক্সনগর। এই বক্সনগরের প্রাইমারি স্কুলের সামনের এক বিশাল দিঘি থেকে রিমি ও আমি আজলা ভরে পানি খেলাম। আর একটু হেঁটে দেখি পোস্ট অফিসের পাশে একটি টিউবওয়েল। সেখান থেকে আবারও পানি খেলাম। পিপাসা যেন মিটতেই চায় না। আরও কিছু দূর হাঁটার পর দেখি আম্মা এক বিশাল কাঁঠাল গাছের নিচে বসে আমাদের জন্য অপেক্ষা করছেন। আমরা দৌড়ে আম্মা, আমেনা, মিমি ও সোহেলের সঙ্গে মিলিত হলাম। আম্মার মাথা ভর্তি জটা, ডান হাতের মুঠোয় তিনি বাংলাদেশের মাটি ধরে রেখেছেন। আমাদের সবার পরনে ছিন্ন ভিন্ন ময়লা কাপড় এবং সবাই দারুণ ক্ষুধার্ত। এক সদয় গৃহিণী আমাদের খই, গুড় ও ছাতু দিয়ে ভারতের মাটিতে আপ্যায়ন করলেন। আমাদের দলের কে একজন সোৎসাহে বলল, আর ভয় নেই, এখন আমরা ইন্ডিয়াতে পৌঁছে গেছি। আমি আম্মার কানের কাছে মুখ নিয়ে বিস্ময় ভরা কণ্ঠে প্রশ্ন করলাম, আম্মা, ইন্ডিয়াতেও কি কাঁঠাল গাছ হয়? ভৌগোলিক অবস্থা সম্বন্ধে নিদারুণ অজ্ঞ মেয়েটির কথা শুনে আম্মা ওই অবস্থার মধ্যেও হেসে উঠলেন। ইন্ডিয়া বলতে নানা, মামা ও আম্মার মুখে কলকাতার ছাত্রাবাস, বেকার হোস্টেল, ইসলামিয়া হোস্টেল, মানুষ টানা রিক্সা, গড়ের মাঠ, রাইটার্স বিল্ডিং ও ভীমনাগের সন্দেশের কথা বুঝতাম।
তার মধ্যে আম ও কাঁঠাল গাছের কোনো বিবরণ ছিল না। বিস্ময় কাটিয়ে উঠে দেখি মাটি ও প্রকৃতির মধ্যে কি নিবিড় মিল। অমনটি যদি মানুষের মধ্যে পাওয়া যেত। বক্সনগরের শরণার্থী শিবিরটি আম্মা আমাদের নিয়ে ঘুরে দেখলেন। কঙ্কালসার শিশুদের দুর্দশা দেখে চোখ বেয়ে পানি আপনিই ঝরতে লাগলো। সহায় সম্বলহীন ভিটে মাটি ছাড়া মানুষদের আম্মা আশ্বাস দিলেন, তাদের দুঃখের দিন অবসানের আর দেরি নেই। দেশ হানাদার মুক্ত হবেই। আগরতলা সার্কিট হাউসে দেখা হলো নারায়ণগঞ্জ আওয়ামী লীগের MNA শামসুজ্জোহা কাকু ও তার পরিবারের সঙ্গে। তার 2 মেয়ে নিগার আপা ও নার্গিসের সঙ্গে ভাব হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যেই। সীমান্ত পার হওয়ার 2 দিন পর 27শে মে আমরা মালবাহী কার্গো বিমানে চড়ে কলকাতার দমদম এয়ারপোর্টে পৌঁছলাম। সেখান থেকে বাংলাদেশ মিশনের হাই কমিশনার হোসেন আলী সাহেবের পার্ক সার্কাসের বাসভবনে পৌঁছলাম পরন্ত বিকেলে। বাসভবনটির সঙ্গেই বাংলাদেশ মিশন। 17 এপ্রিল বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদের সদস্যদের শপথ গ্রহণের পরদিন 18 এপ্রিলে কলকাতায় নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার হোসেন আলী তার মিশনের সকল কর্মচারী সহ আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য ঘোষণা করেন। এর আগে 15 এপ্রিলে আব্বু গোপনে হোসেন আলীর সাথে দেখা করে তাকে বাংলাদেশের পক্ষে থাকতে রাজি করান। এ বিষয়ে মইদুল হাসান লেখেন, হোসেন আলী এবং ডেপুটি হাই কমিশনে নিযুক্ত সব বাঙালি যাতে 18 এপ্রিল একযোগে বাংলাদেশ সরকারের পক্ষে তাদের আনুগত্য পরিবর্তন করেন তার ব্যবস্থাদি সম্পন্ন হয় 2 দফা বৈঠকে। হোসেন আলী সাহেব তার স্ত্রী ও ছেলে মেয়ে আমাদের সাদরে অভ্যর্থনা জানালেন। কার্গো বিমানে করে কলকাতা পৌঁছাতে আমাদের প্রায় 9 ঘন্টা সময় লেগেছিল। সারাদিনের ভ্রমণের ধকলে ও অনাহারে বিধ্বস্ত আমরা গোসল ও খাওয়া দাওয়া সারার সঙ্গে সঙ্গেই বিছানায় ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ ঘুমানোর পর ঘুম ভেঙে গেল। মনে হলো আম্মা যেন ধাক্কা দিচ্ছেন। ধর্মর করে উঠে বসলাম। এক মুহূর্তের জন্য মনে হলো মিলিটারি বোধহয় আক্রমণ করতে আসছে, এখনই পালাতে হবে। কিন্তু না, এ তো বাংলাদেশ মিশন। ভাই বোনরা নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে। আম্মা এপাশ ওপাশ করছেন। আমি পা টিপে টিপে বারান্দায় বেরিয়ে পড়লাম। কেমন এক অস্থিরতায় ঘুম আর এলো না। হোসেন আলী সাহেবের তরুণী কন্যা ও আমার সমবয়সী ছেলে জ্যাক জিজ্ঞেস করল, গান শুনবে? আমি মাথা নেড়ে সায় দিলাম। তারা উৎসাহ ভরে রেকর্ডের শিল্পী আংশুমান রায়ের সেই হৃদয় আলোড়িত করা গানটি ছেড়ে দিল। শোনো একটি মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের যে তার নেই কোশেষ বাংলাদেশ। গৌরী প্রসন্ন মজুমদারের কথায় ও সমর দাসের সুরে অংশুমান রায়ের এই গানটি প্রথম শুনি আমাদের দরদরিয়া গ্রামে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রারম্ভে। আকাশবাণী থেকে এই গানটি প্রচারিত হয়েছিল। পরদিন সন্ধ্যায় রিমির সঙ্গে বাংলাদেশ মিশনে 7 মার্চের অগ্নিঝরা বক্তৃতা এই গানটি আবারও শোনার ও শিল্পী অংশুমান রায়কে দেখারও সৌভাগ্য হয়। গান শেষ হওয়ার পর রাতে আমি মিশনের বারান্দার সোফায় বসে ম্যাগাজিন পড়ছিলাম। একটি পত্রিকায় বেগম হোসেন আলীর সাক্ষাৎকার ছাপা হয়েছিল। বগুড়া জেলার এই নম্রভাষী মহিলা স্বাধীনতা যুদ্ধের সপক্ষে বাংলাদেশ মিশনের সকলকে যেভাবে অনুপ্রেরণা জুগিয়েছেন ও তার স্বামীকে সহায়তা করেছেন সেই বিষয়ের উপর সাক্ষাৎকারটি। সেটা পড়ার সময় হঠাৎ দেখি বারান্দার দরজা দিয়ে হোসেন আলী সাহেবের সঙ্গে আব্বু প্রবেশ করছেন। আমি বিস্ময়ে ও আনন্দে সোফা ছেড়ে উঠে দাঁড়ালাম। আব্বু এগিয়ে এসে আমার মাথায় হাত বুলালেন। হোসেন আলী সাহেব নিজেই গেলেন আম্মাকে আব্বুর আসার সংবাদটি জানাতে। এদিকে আব্বু আমাকে নিয়ে সোফায় বসে প্রথমেই জানতে চাইলেন আমাদের কাপাসিয়া এলাকার মানুষের তৎপরতা সম্বন্ধে। আব্বুর প্রশ্নের উত্তর দিতে গিয়ে মনে হলো এক নিমেষেই আমি যেন 11 থেকে 21-এ পদার্পণ করেছি। আব্বুর সঙ্গে আমার জীবনের বিরল কয়েকটি মিনিটের একান্ত আলাপের বিষয়বস্তু ছিল তার ধ্যান, জ্ঞান, প্রাণ মুক্তিযুদ্ধের সাফল্য ও বীর মুক্তিযোদ্ধাদের কেন্দ্র করে। আমি সোৎসাহে এক নিঃশ্বাসে গড়গড় করে বলে গেলাম আমাদের কাপাসিয়া থানা থেকে অসীম সাহসী তরুণ মুক্তিযোদ্ধাদের অস্ত্র নেওয়ার কাহিনী,
10 এপ্রিল আব্বু তার প্রথম বেতার ভাষণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠনের ঘোষণা দিয়ে জাতীয় ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেন। ঠিক সেদিনই আমাদের এলাকার যুব তরুণরা লড়াই করার জন্য কাপাসিয়া থানা থেকে অস্ত্র লুট করে আমাদের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেন। একই দিনে ঘটে যাওয়া দুটো ঘটনা কাকতালীয় হলেও এই অস্ত্র লুটের ঘটনাটির মধ্যে দিয়ে এলাকা ভিত্তিক নতুন ইতিহাসের সৃষ্টি হয়। তরুণদের মধ্যে ব্যাপক আশা ও উদ্দীপনার সঞ্চার ঘটে। ইংরেজ আমলে বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম পুলিশ লাইনের অস্ত্রাগার লুণ্ঠনের বিপুল সারা জাগানো কাহিনীটি শুনে মনে হতো যে স্বদেশ মুক্ত করার সংগ্রামে লুণ্ঠিত অস্ত্র তো বাস্তবিক উদ্ধারকৃত অস্ত্রই। 41 বছর পর ওই একই এপ্রিল মাসের এক ঘন সন্ধ্যায় পাকিস্তান সেনাবাহিনীর হাত থেকে স্বদেশ মুক্ত করার লক্ষ্যে কাপাসিয়া থানা থেকে অস্ত্র লুণ্ঠনকারী দুঃসাহসী যুব তরুণদের মধ্যে ছিলেন ফজলুর রহমান, মাহমুদুল আলম খান বেনু, কামাল উদ্দিন নান্নু, কামাল মিয়া, নুরুল ইসলাম, শহীদুল্লাহ ওবায়দুল্লাহ, নুরুন্নবী খসরু, বজলুর রশিদ মোল্লা, আব্দুল আউয়াল প্রমুখ। অস্ত্র লুণ্ঠন করার পর তারা শীতলক্ষা নদী পার হয়ে চরখামের স্কুলে অস্ত্র প্রশিক্ষণ ক্যাম্প স্থাপন করেন। পাকিস্তানি সেনাবাহিনীর হামলা এড়াতে গিয়ে তারা পরে ওই স্থান ছেড়ে উত্তর খামের ক্যাম্পটি স্থাপন করেন, কিন্তু সেখানেও বেশি দিন থাকা সম্ভবপর না হওয়ায় তারা রায়দ ইউনিয়নের কপালেশ্বর হাই স্কুলে ক্যাম্প স্থাপন করেন। এই ক্যাম্পটিতে প্রচুর মুক্তিপাগল তরুণের সমাগম ঘটে এবং এখান থেকেই MNA ফকির শাহাবুদ্দিনের নেতৃত্বে তারা উচ্চ প্রশিক্ষণের জন্য মে মাসের শেষে ভারত গমন করেন। একই সময়ে আমরাও সীমান্ত পার হই। আব্বু খুব মনোযোগের সঙ্গে আমার কথা শুনছিলেন। সেদিন আমার খবরের ঝুলি থেকে শুধু 10 এপ্রিলের অস্ত্র লুণ্ঠনের সংবাদটি আব্বুকে বলতে পেরেছিলাম। একটু পর লম্বা বারান্দার ওপাশে গেস্ট রুমের দরজা খুলে গেল হোসেন আলীর টোকায়। আব্বুও তখনই সোফা ছেড়ে গেস্ট রুমের দরজার দিকে হাঁটা শুরু করলেন। তিনি রিমি এবং আমার মাথায় আবারও হাত বুলালেন। ঘুমন্ত মিমি ও সোহেলকে এক নজর দেখলেন, তারপর আধা খোলা দরজার সামনে দাঁড়িয়েই আম্মার সঙ্গে সামান্য সময় কথা বললেন। যে আব্বুকে দেখার জন্য, তার কথা শোনার এবং আমাদের এই 2 মাসের শিহরণ জাগানো অভিজ্ঞতাগুলো তাকে বলার জন্য আমরা অধীর, সেই আব্বু এলেন ক্ষণিকের অতিথি হয়ে। কথাও বললেন খুব সংক্ষিপ্ত আকারে। আম্মা সেই গভীর রাতের অভিজ্ঞতাকে আমার কাছে দেওয়া লিখিত এক সাক্ষাৎকারে প্রকাশ করেছিলেন বহুকাল পর গভীর আবেগ ভরা হৃদয় দিয়ে। তার ভাষায়, আমার জীবন ও ঐতিহাসিক যুগ সন্ধিক্ষণে মিলনের মুহূর্তে তাজউদ্দিনের নির্ভুল সিদ্ধান্তের অমোঘ ঘোষণা। গাঢ় ক্লান্তির ঘোরে প্রায় অসচেতন অবস্থায় প্রতিটি মুহূর্ত যেন কেটে যাচ্ছে, এই বুঝে এসে পড়লেন। রাত্রি 1:20 সময় তিনি এসে পৌঁছালেন ওই বাড়িতে। দরজায় টকটক টোকা দেওয়ার শব্দে ধর্মরিয়ে দরজা খুলতেই দেখি হোসেন আলী। উদ্বিগ্ন স্বরে তাকে জিজ্ঞেস করছিলাম, তিনি আসেন নাই? কথা শেষ হওয়ার আগেই তিনি জবাব দিলেন, স্যার এসে গেছেন। করিডোরের ওপাশে দৃষ্টি ফেলতেই দেখি তাজউদ্দিন আমার দিকে এগিয়ে আসছেন। প্রায় 1 ফিট দূরে থাকতেই দাঁড়িয়ে গেলেন। আমি যেন হতভম্ব, অবাক দৃষ্টি নিয়ে তার মুখের দিকে তাকিয়ে আছি। তিনি থমকে গেলেন। সেই মুখে কি দেখেছিলাম অমন গভীর রাতে? ফেলে আসা 2 মাসের ভয়ঙ্কর ঘটনাবলীর যে মর্মান্তিক বর্ণনা নিজ মুখে তাকে শোনাবো বলে যে ছক প্রায় নিশ্চিতভাবে সজ্জিত ছিল মনে, বাস্তবতার অসাধারণ শক্তি দিয়ে নিমিষে তা যেন আড়াল করে দিল। যাকে ছোঁয়া যায় না, সে যে তখন মানুষ রূপের এক অসাধারণ মহামানব। দুজনের দৃষ্টি বিনিময়ের সময়কালটা ছিল 10 থেকে 15 সেকেন্ড। অতি দ্রুত আর একটু কাছে সরে এসে বললেন, শোনো, আমি 6-7 মিনিট সময় হাতে নিয়ে এসেছি। এখন আমাদের মুক্তিযুদ্ধ চলছে। আমরা এক্সাইলে সরকার গঠন করেছি। আমি এবং ক্যাবিনেটের অন্য 4 জন মন্ত্রী শপথ গ্রহণ করেছি যে দেশ পাকিস্তানি সেনামুক্ত করে স্বাধীন সার্বভৌম দেশ প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমরা কেউ ফ্যামিলির সঙ্গে থাকব না। আর একটা কথা, কালকেই এখান থেকে তোমাদের অন্য বাড়িতে সরিয়ে ফেলা হবে, কারণ এটা অফিসারের বাসা। বলেই তিনি ঘড়ির দিকে দেখলেন। এই সময়কালটা ছিল 5 থেকে 6 মিনিট। সেই মুহূর্তগুলোতে এমন গৌরবমণ্ডিত ঐতিহাসিক সিদ্ধান্তকে আমি প্রাণ ভরে অভিনন্দন জানিয়েছিলাম। প্রত্যুত্তরের মাধ্যমে নয়, দারুণ শিহরণ জাগানো ঐকমত্য পোষণ করেছিলাম উদ্ভাসিত গভীর দৃষ্টি বিনিময়ের মাধ্যমে।
তিনি বুঝেছিলেন। তারপর তিনি চলে গেলেন। সেই সময়কার ওই মহান সিদ্ধান্ত 1000 বছরের যেন এক অমূল্য উপাদান। চলন্ত জীবনের কত ঐতিহাসিক ঘটনার উত্থান পতনের সঙ্গে বারংবার তাকে নতুনভাবে আবিষ্কার করেছি, ক্ষুদ্র থেকে বৃহত্তর পরিসরে। এ যে কত বড় অমূল্য সাধনার প্রাপ্তি! ক্ষুদ্র চাওয়া পাওয়া ও ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও দশকে ভালোবাসার কি অমূল্য আদর্শ রেখে গেলেন আব্বু। আর আম্মাই বা কত নিঃস্বার্থভাবে নিজেকে একাত্ম করে দিলেন তার জীবন সাথীর মহৎ সংগ্রামের অনুচ্চারিত প্রেরণা হয়ে। তারপর আমরা হোসেন আলী সাহেবের সরকারি বাসভবন ত্যাগ করে পার্ক স্ট্রিটে কোহিনুর মেনশনের 4তলা ফ্ল্যাটে উঠলাম। এই ফ্ল্যাটটিতে আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা এবং পরবর্তীতে ন্যাশনাল আওয়ামী পার্টির প্রতিষ্ঠাতা, আইয়ুব বিরোধী আন্দোলনের অগ্রণী ও মজলুমদের নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব থাকতেন। তার একটি অংশে আমাদের থাকার ব্যবস্থা হলো। তাকে দাদু সম্বোধনের মাধ্যমে আমাদের ছোটদের সঙ্গে তার পরিচয় পর্ব শুরু হলো। তিনি আম্মার হাতের রান্নার খুবই ভক্ত হয়ে পড়লেন। আমাদের সঙ্গে মজার মজার গল্প করা ও ঝাল খাওয়ায় তার জুড়ি ছিল না। আব্বুর নিবেদিত ও দূরদর্শী রাজনৈতিক কর্মকাণ্ডের তিনি ভূয়সী প্রশংসা করতেন। এই ফ্ল্যাটেই মিমি ও আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি। ভারতীয় নিরাপত্তা বাহিনীর স্টাফ মধুসূদন দত্ত আমাদের ওই বিল্ডিংয়ের একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যান। আমাদের নিরাপত্তার জন্য সে সময় সুকুমার চাঁদ ও মোহন সিং নামে আরও 2 জন নিরাপত্তা স্টাফ নিযুক্ত ছিল। সুকুমার চাঁদ ছোট্ট সোহেলকে খুবই আদর করত এবং মোহন সিংহ নেপালের গোর্খাদের দুর্ধর্ষ লড়াইয়ের গল্প বলত। 1 সপ্তাহ পরে আমরা সিআইটি রোডের 8 তলায় স্থানান্তরিত হই। বিল্ডিংয়ের নাম চম্পাকোট, মালিক আশু ঘোষ। মৌলানা ভাসানীও একই দিন শিলংয়ে চলে যান। আমাদের 25 নম্বর ফ্ল্যাটের ঠিক উল্টো দিকের 27 নম্বর ফ্ল্যাটে খন্দকার মোস্তাক আহমদ তার স্ত্রী ও পরিবার সহ থাকতেন। তার পাশের 28 নম্বর ফ্ল্যাটে থাকতেন সৈয়দ নজরুল ইসলাম ও তার পরিবার। 6 তলায় পরিবার সহ থাকতেন AHM কামরুজ্জামান। 5 তলায় ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত M মনসুর আলী ও তার পরিবার। কামরুজ্জামান সাহেবের মেয়ে রিয়া আপা ও মনসুর আলী সাহেবের একমাত্র মেয়ে সমবয়সী শিরিনের সঙ্গে আমার বেশ বন্ধুত্ব হয়ে যায়। রিমি খেলত কামরুজ্জামান সাহেবের সবচেয়ে ছোট মেয়ে চুমকি ও নজরুল ইসলাম সাহেবের 2 মেয়ে রূপা ও লিপির সঙ্গে। আমাদের এই ছোট্ট 2 রুমওয়ালা ফ্ল্যাটের পেছনের ব্যালকনিতে একদিন দাঁড়াতেই পাশের ফ্ল্যাটের এক বব কাটা ঝাঁকড়া চুলওয়ালা মিষ্টি মেয়ের সঙ্গে বেশ আলাপ হয়ে যায়। ওর ব্যালকনি থেকে মাথা ঝুঁকিয়ে সে তার নামটি জানায়। তার ডাক নাম মিঠু, ভালো নাম নিবেদিতা পাল। ক্লাস 3 ছাত্রী সে। আমার চেয়ে প্রায় 2.5 বছরের ছোট মিঠুর সঙ্গে খুব তাড়াতাড়ি গভীর বন্ধুত্ব হয়ে যায় বই বিনিময়ের মাধ্যমে। সেও বই পড়ার দারুণ ভক্ত। কদিন আগেই আম্মা, রতন ভাই ও রিমি সহ কলেজ স্ট্রিট থেকে এক রাশ বই কিনে এনেছিলাম। সে বইগুলোর মধ্যে ছিল দেব সাহিত্য কুটির প্রকাশিত বিশ্বের শ্রেষ্ঠ গল্প, বিদেশি গল্প চয়ন, ভূত, পেতনি, দৈত্য, দানব, রাক্ষস, খোক্ষস, শিবরাম চক্রবর্তীর হাসির গল্প প্রভৃতি। ওই বইগুলোর সঙ্গে যুক্ত হয় প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের দাদা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সহজ ভাষায় লেখা ছেলেদের মহাভারত, অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা নালক। রংচঙা ছবিওয়ালা চটি বইয়ের মধ্যে ছিল ও ভক্ত প্রহ্লাদের গল্প। বড় পরিসরের জীবনের মধ্যে ছিল হজরত আব্দুল কাদের জিলানী, তাপসী রাবেয়া বসরি, রামকৃষ্ণ পরমহংস ও স্বামী বিবেকানন্দের জীবনী। আম্মা কিনলেন শৈলেশ দে রচিত আমি সুভাষ বলছি। ওই বইগুলো আমার ক্ষুদ্র জগতের দুয়ার উন্মোচিত করে ও মনকে নাড়া দেয় বিপুলভাবে। নালক বইটির মনোমুগ্ধকর ভাষা ও বিবরণ আমাকে এতই আপ্লুত করে যে আমি নিজেই ধ্যান অভ্যাস করার প্রচেষ্টা করি। 5 বছরের মেমিকে বেছে নিই আমার ধ্যানের সহযোগী হিসেবে। চোখ বন্ধ করে মনে ভাবার চেষ্টা করি যে আমিও যেন সাধক ভিক্ষু নালকের মতো গৃহ ত্যাগ করে বেরিয়ে পড়েছি কোনো অজানায়, অথবা নালকের গুরু ধ্যানস্থ দেবল ঋষি, যিনি দিব্য দৃষ্টি মেলে সিদ্ধার্থ গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করবেন এই ঘটনা দেখতে পেয়েছিলেন, তারই মতো যেন দেখার চেষ্টা করি আমাদের মুক্তিযোদ্ধা বীরদের বিজয়,
অথবা গৌতম বুদ্ধের মতোই যিনি ভরা পূর্ণিমার রাতে খুঁজে পেয়েছিলেন মানব মুক্তির পথ ধ্যানের গভীরে পৌঁছে, তাকেও অনুকরণের চেষ্টা করি পদ্মাসনের ভঙ্গিতে বসে। তৃতীয় শ্রেণীতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া হয়েছিল। তিনি হেরা পর্বতের নির্জন গুহায় দিনের পর দিন কাটাতেন ধ্যান করে। ধ্যানমগ্ন অবস্থায় থাকাকালীন তিনি জিব্রাইল আলাইহিসসালাম ফেরেশতার সাক্ষাৎ লাভ করেন এবং প্রথম দৈববাণী ইকরা বা পড়ো এর মাধ্যমে পশ্চাৎপদ আরব সমাজে সাম্য, সুবিচার ও শিক্ষার বৈপ্লবিক বার্তা ছড়িয়ে দেন। তাপসী রাবেয়া তার ধ্যান ও একাগ্র প্রার্থনার বলে জয় করেছিলেন পার্থিব কামনা ও বাসনা, ক্ষমা করেছিলেন মানুষের নির্দয়তাকে, নৈকট্য লাভ করেছিলেন বিশ্ব প্রতিপালকের। ভক্ত প্রহ্লাদ তার প্রার্থনা ও প্রেমের বলে বশীভূত করেছিলেন বিষধর সাপকে। ভক্ত ধ্রুব খুঁজে পেয়েছিলেন তার পরম আরাধনার হরিকে। নরেন্দ্র তার ধ্যান ও গভীর আত্মিক অনুসন্ধানের মধ্যে দিয়ে রূপান্তরিত হয়েছিলেন সেবক ও সাধক স্বামী বিবেকানন্দতে। আমি ওই বইগুলো পড়ে এতই অনুপ্রাণিত বোধ করি যে আমার দৃঢ় বিশ্বাস জন্মায় গভীরভাবে প্রার্থনা ও নিয়মিত ধ্যান অভ্যাস দেশের স্বাধীনতা অর্জনে সহায়ক হবে। কলেজ স্ট্রিট থেকে কেনা নামাজ শিক্ষার বই থেকে আরও কিছু সূরা আম্মার সহায়তায় মুখস্থ করে আমি নামাজ পড়া শুরু করলাম এই প্রবাসের মাটিতেই। পাকিস্তান সরকার যে রাষ্ট্রকে মালাউন ও কাফেরের দেশ হিসেবে অভিহিত করত, সে ভারতের মাটিতেই এই শরণার্থী বাঙালি মুসলিম বালিকার ইসলামী তরিকায় শুরু হলো প্রার্থনা। চোখ বুজে বলতাম, হে আল্লাহ, আমাদের মুক্তিযোদ্ধাদের বিজয়ী করো, আমাদের দেশকে স্বাধীন করো। স্বদেশ মুক্তির সঙ্গে আধ্যাত্মিক অনুসন্ধিৎসার এক গভীর যোগসূত্র গড়ে ওঠে এভাবেই। সদা প্রবাহমান জীবনের বাঁকে বাঁকে যে বিশেষ ঘটনাবলীর সমাহার ঘটে, তার পেছনেও থাকে সুনির্দিষ্ট কারণ। প্রতিটি ঘটনাই তা যত দুঃখজনকই হোক না কেন জীবনকে করে থাকে সমৃদ্ধ, চিন্তার রাজ্যকে করে বিস্তৃত। মর্মস্পর্শী অভিজ্ঞতার পাদপীঠেই জন্ম নিয়ে থাকে বিবর্তিত নতুন মানুষ। পরিত্যক্ত হয় পুরনো দৃষ্টিভঙ্গি। ৭১ সালে পাকিস্তান সামরিক সরকারের লেলিয়ে দেওয়া তথাকথিত মুসলিম হানাদার বাহিনীর পৈশাচিক কার্যকলাপ প্রত্যক্ষ করে অল্প বয়সী ওই ধারণাটি মনে গভীরভাবে শিকড় গেড়ে বসে যে ধর্ম নিছক কোনো লেবেল নয়। কোনো বিশেষ ধর্মের লেবেল পরিধান করলেই সে ওই ধর্মের প্রতিনিধি হয়ে যায় না। ধর্মের ভিত্তি হল সুকর্মের উপর প্রতিষ্ঠিত। এক ধর্মের সঙ্গে অন্য ধর্মের আচার অনুষ্ঠানে বিভেদ হতে পারে, স্রষ্টা, পরকাল, পুনর্জন্ম প্রভৃতি সম্পর্কে তত্ত্বগত মতভেদ থাকতে পারে এবং সে বিষয়ে কে সঠিক সে বিচারের ভার একমাত্র স্রষ্টার। কিন্তু প্রতিটি ধর্মেই মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের অন্তর্নিহিত মৌলিক মূল্যবোধগুলো অভিন্ন। প্রতিটি ধর্মেই দয়া, দান, ক্ষমা, বিনয় ও ন্যায়পরায়ণতা চর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে এবং হিংসা, লোভ, অহংকার, পরনিন্দা ও মিথ্যাকে পরিহার করতে বলা হয়েছে। এই মূল্যবোধগুলোর আন্তরিক চর্চার ওপরই নির্ভর করে ব্যক্তি ও সমাজের আত্মিক ও জাগতিক অগ্রগতি। এক অর্থে এই মানবিক মূল্যবোধগুলোই হল ধর্মের হৃদয়। পাকিস্তান সরকার ও তাদের পাপকর্মের সঙ্গী তথাকথিত ইসলামপন্থী জামাত ইসলামী, আল বদর, আল শামস প্রভৃতি দলগুলো নিরীহ নারী, পুরুষ ও শিশু হত্যা করে ইসলাম সহ সকল ধর্মের মৌলিক ভিত্তির ওপরই প্রবল আঘাত হানে। লাঞ্ছিতা ও ধর্ষিতা লক্ষাধিক বধূ, মাতা ও কন্যার মর্মভেদী আর্তনাদের মধ্যেই রচিত হয় ইসলামের মুখোশ পরিহিতদের কবর। ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত পাকিস্তানি বাহিনীর হাত থেকে পথের ভিখারি, অসহায় শিশু, রাস্তার ফেরিওয়ালা, রিক্সাওয়ালা, কৃষক, মজুর, শিক্ষক, ছাত্র, বুদ্ধিজীবী, পেশাজীবী কেউই সেদিন রক্ষা পায়নি। তথাকথিত একদল মুসলিমের হাতে আর একদল অসহায় ও নিরপরাধ মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বী নাগরিক প্রাণ হারায়। প্রাণ বাঁচাতে ১ কোটি শরণার্থী আশ্রয় পায় পার্শ্ববর্তী সংখ্যাগরিষ্ঠ হিন্দু অধ্যুষিত রাষ্ট্রে। সকল ধর্মের নির্যাস মানবতা জয়যুক্ত হয়। সমগ্র বিশ্বের ইতিহাসও এই সাক্ষ্য দেয় যে মানুষের মানবতা কখনো একটি বিশেষ ধর্ম বা সংস্কৃতির মধ্যে আবদ্ধ থাকেনি। প্রাচীনকালে মক্কার নির্যাতিত মুসলিমদের সাদরে আশ্রয় দিয়েছিলেন আবিসিনিয়ার ন্যায়পরায়ণ খ্রিস্টান রাজা নেগাস।
মধ্যযুগে তুরস্কের মুসলিম সুলতান দ্বিতীয় বায়েজিদ রাজকীয় নৌবহর পাঠিয়ে স্পেনের বহু সংখ্যক ইহুদির প্রাণ রক্ষা করেছিল খ্রিস্টীয় ক্যাথলিক শাসকদের ইনকুইজিশন থেকে। বিংশ শতাব্দীর প্রথমার্ধে তুর্কি সরকারের গণহত্যা থেকে প্রাণ রক্ষার জন্য বহু আর্মেনীয় খ্রিস্টান আশ্রয় পেয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র মিশর ও সিরিয়ায়। এমআইটির বিরল প্রতিভাবান অসামান্য পাণ্ডিত্যের অধিকারী ইহুদি বংশোদ্ভূত নোম চমস্কি, যিনি নিজেকে কোনো বিশেষ ধর্মের সঙ্গে সম্পৃক্ত করেন না, তার কলম অবিরাম চলেছে সত্যের পক্ষে। সমগ্র লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বাস্তব চিত্রকে অকাট্য যুক্তির বলে তুলে ধরায় সাম্রাজ্যবাদ চালিত মূলধারার গণমাধ্যমে তার স্থান না হওয়ার পরেও তার কলম বা বক্তব্য থেমে থাকেনি। তিনি ক্রমশই প্রিয় হয়ে উঠেছেন সত্য সন্ধানী মানুষের কাছে। এ ধরনের বরেণ্য ব্যক্তিদের কার্যকলাপ প্রমাণ করে যে এই পৃথিবীতে জ্ঞানের সাধনা জাতি ধর্ম ও বর্ণ নির্বিশেষে ন্যায়ের পক্ষে সংগ্রাম ও মমতার উষ্ণতায় আত্মচরিত্র গড়ার প্রচেষ্টাই হতে পারে স্রষ্টার অন্যতম আরাধনা। এভাবেই আমার জীবনে 1971 উদয় হয় মহাশিক্ষক রূপে। আমার সঞ্চয়ে সেদিন যে নানা ধর্ম জাতি ও সংস্কৃতির বইগুলো যুক্ত হয়েছিল তারও বোধ হয় কোনো নির্দিষ্ট কারণ ছিল। বহু যুগ পরে আমার সুদীর্ঘ অভিবাসী জীবনে ও কর্মক্ষেত্রে শান্তি শিক্ষা, আন্তধর্মীয় সংলাপ, নারী উন্নয়ন ও মানবাধিকারের বিষয়গুলোই হয়ে উঠবে আমার প্রধান কার্যক্রম। আমার পাশের ফ্ল্যাটের প্রতিবেশী মিঠুর বাবা প্রশান্ত কুমার পাল, মা রাধা পাল, ছোট বোন সোমা ও দাদু আশুতোষ পাল নিয়ে তাদের ছিমছাম সংসার। সমবয়সী সোমার সঙ্গে মিমির বেশ ভাব হয়ে যায়। মিঠু হয় রিমি ও আমার বন্ধু। রাধা মাসিমার বাড়ি বিক্রমপুরের ভাগ্যকুলে। তিনি তার দেশের মানুষদের সঙ্গে বিক্রমপুরের আঞ্চলিক ভাষাতেই কথা বলতেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি তাদের গভীর সমর্থন ও আমাদের প্রতি তাদের আন্তরিকতা ও সহমর্মিতার ফলে আমরা প্রায় একই পরিবারের মতো হয়ে যাই। সোহেলের জন্য মিঠুর বাবা মেসোমশাই প্রতিদিনই তাজা সন্দেশ নিয়ে আসতেন। যেদিনই আমি একটা নতুন বই পড়ে শেষ করতাম, দৌড়ে চলে যেতাম দাদুর কাছে সেই বই সম্বন্ধে আলোচনা করতে। দাদুর মধ্য দিয়ে নানার অভাব যেন অনেকটা পূরণ করতাম। ছেলেদের মহাভারত বইটি ছিল বেশ বড় আকারের। বইটি আমি দিন রাত পড়ে তাড়াতাড়ি শেষ করে ফেললাম। পুরো বইটা সত্যি শেষ করেছি কিনা পরীক্ষা করার জন্য দাদু মহাভারতের মাঝখান থেকে একটি অপেক্ষাকৃত ক্ষুদ্র চরিত্রকে বের করে তার নাম জানতে চাইলেন। বলতো, ঘটোৎকচের মায়ের নাম কি? আমি সঙ্গে সঙ্গেই উত্তর দিলাম, হিড়িম্বা। দাদু খুব খুশি হয়ে আশীর্বাদ করলেন। বই পড়া ছাড়াও আমাদের সেই দিনগুলোর প্রধান আকর্ষণ ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান। এমআর আখতার মুকুলের কণ্ঠে তার রচিত ব্যঙ্গাত্মক খবর চরমপত্র শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতাম। ভীষণ মজার মজার শব্দ ব্যবহার করে তিনি মুক্তিযোদ্ধাদের হাতে ইয়াহিয়া সরকারের ত্রাহি ত্রাহি অবস্থার চিত্র খবরে তুলে ধরতেন। প্রিয় দেশাত্মবোধক গানগুলোর মধ্যে ছিল পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল, কোরাস, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, শিল্পী স্বপ্না রায়, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, কণ্ঠ ও সুর শিল্পী আপেল মাহমুদ, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, আপেল মাহমুদ কোরাস, সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে কে, শিল্পী মুকসুদ আলী সাই, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, শিল্পী মোহাম্মদ আব্দুল জব্বার, হায় রে কৃষাণ তোদের ছিন্ন দেহ দেখে যে মন মানে না, স্বপ্ন রায়। কলকাতার বরেণ্য গীতিকার গোবিন্দ হালদার প্রথম 3টি গান রচনা করেন। প্রথম দুটি গানে সুরারোপ করেন বাংলাদেশের নন্দিত সুরকার সমর দাস। নানাবিধ প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান মুক্তিযুদ্ধের প্রাণ শক্তিতে পরিণত হয়। ওই বেতার কেন্দ্রের সঙ্গে জড়িত অসংখ্য নিবেদিত শিল্পী, কর্মী ও পরিচালকের কারণে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও বেতার মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে পরিচালিত স্বাধীন বাংলা বেতারের অনুষ্ঠানে প্রতিফলিত হতো প্রথম বাংলাদেশ সরকারের চিন্তাধারা। একটি স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক
ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সংজ্ঞা কি হতে পারে তা নিপুণভাবে উপস্থাপিত হতো আকর্ষণীয় এবং শিক্ষণীয় অনুষ্ঠান সূচির মধ্য দিয়ে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ২৬ মার্চ থেকে বেলাল মোহাম্মদ, আবুল কাশেম, সন্দীপ প্রমুখের উদ্যোগে অনিয়মিতভাবে প্রচারিত হয়ে আসছিল। বাংলাদেশ সরকার গঠিত হওয়ার পর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীর দিনে ২৫ মে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন হয় বালিগঞ্জ সার্কুলার রোডে অবস্থিত তার নিজস্ব ভবনে, অপেক্ষাকৃত শক্তিশালী ট্রান্সমিটার ও আনুষঙ্গিক অবকাঠামো সহ। প্রবাসে স্বাধীন বাংলা প্রতিষ্ঠার উদ্যোক্তা ছিলেন আব্বু। টাঙ্গাইলের তৎকালীন MNA বর্তমান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল মান্নান বেতার কেন্দ্র প্রতিষ্ঠার জন্য একটি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রীর পরামর্শে। পাকিস্তান সরকার সমানেই তখন প্রচার করে চলেছে যে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত সকলেই দেশদ্রোহী, ধর্মদ্রোহী, কাফের, হিন্দু প্রভৃতি। বাঙালি মুসলিমদের সংগ্রাম যে পাকিস্তান সরকারের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এবং ইসলামের বিরুদ্ধে নয় তার প্রমাণ হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সর্বপ্রথম নিয়মিত কুরআন তেলাওয়াত ও তার অনুবাদ প্রচারিত হয় আব্বুর পরামর্শে। ধর্মনিরপেক্ষতার অর্থ যে ধর্মহীনতা নয় এবং স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রে সকল ধর্মের প্রতি সমান আচরণ ও শ্রদ্ধা জ্ঞাপন করা হবে, তার সহজ নিদর্শনকে জনগণের কাছে তুলে ধরা হয় কুরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল পাঠ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সম্প্রচারিত করে। এর মধ্যে একদিন কামাল ভাই মানে শেখ কামাল আম্মার সঙ্গে দেখা করতে আমাদের ফ্ল্যাটে এলেন। তিনি তাদের ধানমন্ডির বাড়ি থেকে পালিয়ে মুক্তি বাহিনীতে যোগদান করেছেন। তিনি আম্মাকে জানালেন যে গৃহবন্দী থাকাকালে পাকিস্তানি অফিসারদের আলাপচারিতায় শুনেছেন যে আম্মা সহ আমাদের ৩ ভাই বোনের নাম হত্যার তালিকায় রয়েছে, শুধু মিমির নামটি সে তালিকায় নেই। সেনাবাহিনী আমাদের পরিবারের সদস্য সংখ্যা সম্বন্ধে ভুল তথ্য পেয়ে থাকলেও এটাই সুস্পষ্ট হয়ে ওঠে যে আব্বু ও তার পরিবারকে হত্যার মধ্য দিয়ে তারা স্বাধীনতা যুদ্ধকেই বিনষ্ট করতে চেয়েছিল। কামাল ভাই দেখা করার পরে একদিন জামাল ভাইও তার এক আত্মীয়ের সাথে আমাদের ফ্ল্যাটে এলেন দেখা করতে। কিশোর জামাল ভাই পালিয়েছিলেন কামাল ভাইয়ের আরও পরে। পাকিস্তান সেনাবাহিনী মুজিব কাকুর পরিবারকে ধানমন্ডির ৩২ নম্বর রোডের বাসা থেকে স্থানান্তরিত করে ধানমন্ডির পুরাতন ১৮ নম্বর রোডের যে ৬১৩ নম্বর বাড়িতে গৃহবন্দী করে রেখেছিল সেই বাসস্থান হতে আব্বুর মিলিটারি কর্মকর্তা মেজর নুরুল ইসলাম শিশুর স্ত্রীও আম্মার সঙ্গে দেখা করতে এলেন তার ২ ফুটফুটে সুন্দর শিশুকন্যাকে সঙ্গে নিয়ে। পাকিস্তান সেনাবাহিনী তাকে আটক করেছিল। তিনি কৌশলে মুক্তিযোদ্ধাদের সহায়তায় পাকিস্তানি সেনাবাহিনীকে ফাঁকি দিয়ে পালিয়ে ভারতে চলে আসেন। মুর্শিদ খালু, নূরজাহান খালা ও তাদের ২ মেয়ে রুমা আপা ও নাইনু আপা প্রায়ই আম্মার কাছে আসতেন যুদ্ধের বিভিন্ন খবরাখবর নিয়ে। নাইনু আপা স্বাধীন বাংলা শিল্পী দলের সদস্য ছিলেন। তারা দেশাত্মবোধক গান গেয়ে মুক্তিযোদ্ধা ও জনগণকে অনুপ্রাণিত করতেন। নাইনু আপাকে মনে হতো কত সৌভাগ্যবান, তিনি বাংলাদেশে ফিরে যেতে পারছেন। তার সাহসিকতায় আমরা মুগ্ধ হতাম। মনে হতো আমিও তাদের সঙ্গীত দলে যোগ দিয়ে ফিরে যাই বাংলাদেশের বুকে। আমাদের ফ্ল্যাটটি প্রায় দিনই নানা মানুষের আনাগোনায় মুখরিত থাকত, শুধু আব্বুরই দেখা পেতাম না। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও মন্ত্রী পরিষদের অন্য সদস্যদের পক্ষে তাঁদের প্রতিজ্ঞা পালন সম্ভবপর না হলেও আব্বু তার প্রতিজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। দেশ মুক্ত হওয়া না পর্যন্ত তিনি পারিবারিক জীবনযাপন করেননি। তিনি বলতেন, যুদ্ধরত অবস্থায় যোদ্ধারা যদি পরিবারহীন অবস্থায় থাকতে পারে, আমি সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তা পারবো না কেন? আব্বু মাঝে মাঝে আমাদের ৮ তলায় আসতেন এবং সোজা চলে যেতেন সৈয়দ নজরুল ইসলামের ফ্ল্যাটে, তার সঙ্গে মিটিং করতেন। একবার আব্বুর সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল আমাদের ৮ তলার এলিভেটরের সামনে। তিনি সৈয়দ নজরুল ইসলামের সঙ্গে নিবিষ্ট মনে আলাপ করতে করতে এলিভেটরের দিকে এগোলেন। আমি ও রিমি তখন অধীর আগ্রহে কাছাকাছি দাঁড়ানো। তিনি আনমনে আমাদের দিকে একটুখানি হাত নেড়ে এলিভেটরে উঠলেন। ঘটাং ঘটাং শব্দ করে লোহার শিকওয়ালা পুরনো আমলের এলিভেটর নিচে নেমে গেল। উত্তরবঙ্গ থেকে আগত একদল মুক্তিযোদ্ধার খাবার পরিবেশনের সময় তাদের একজন মারফত আম্মা একদিন জানলেন যে আব্বু অসুস্থ। আমরা আগাম খবর না দিয়ে ট্যাক্সি করে পরদিনই রওনা হলাম ৮ নম্বর থিয়েটার রোডের উদ্দেশ্যে। সাথে অধ্যাপিকা বদরুন্নেসা আহমদ ও রতন ভাই।
দৈবক্রমে সে দিনটি ছিল 19শে আগস্ট, আমার ছোট বোন রিমির জন্মদিন। 8 নম্বর থিয়েটার রোডে স্বাধীন বাংলাদেশ সরকারের মূল কার্যালয়। স্বাধীন বাংলাদেশের রাজধানী মুজিবনগর, মুক্তিযুদ্ধের প্রাণ কেন্দ্র। বিশাল গাছের আড়ালে আংশিক ঢাকা পুরনো আমলের ভবনটিতে আমরা প্রবেশ করলাম প্রবল উৎসুক ভরা হৃদয়ে। সেখানে জানা অজানা বহু মানুষের ভিড়। আম্মার সঙ্গে বারান্দা, হলঘর ও করিডোর অতিক্রম করে আব্বুর ঘরটিতে উকি দিয়ে দেখি তিনি ঘরে নেই। ঘরটি একাধারে আব্বুর অফিস, শয়নকক্ষ ও খাবার ঘর হিসেবে ব্যবহৃত হতো। ঘরের মধ্যে নামমাত্র আসবাবপত্র। ঘরের একধারে একটি চিকন খাট বিছানো, অপর পাশে একটি টেবিল ভর্তি একরাশ কাগজপত্র ও 2টো চেয়ার পাতা। ঘরের সঙ্গে লাগোয়া বাথরুমের আধ খোলা দরজার ফাঁক দিয়ে খুঁতখুঁত ফিকে শব্দ ভেসে আসছে। আম্মা উদ্বিগ্ন হয়ে উঁকি দিতেই দেখেন যে আব্বু বাথরুমের মেঝেতে বসে একটি শার্ট কাচ্ছেন। আব্বুর পরনে লুঙ্গি ও সাদা হাফ হাতা গেঞ্জি। আমাদের সাড়া পেয়ে আব্বু ফিরে তাকাতেই দেখা গেল যে তার সাদা গেঞ্জির একাংশ রক্তে লাল হয়ে উঠেছে। ডায়াবেটিসের রোগী আব্বুর বুকে একটি ফোড়া উঠেছে এবং তা ফেটে যাওয়ায় এই অবস্থা। তার শরীরেও বেশ জ্বর। আম্মার উদ্বিগ্ন ও দুঃখ কাতর চেহারার দিকে তিনি ছুড়ে দিলেন তার স্বভাবসিদ্ধ হাসি, যেন এমন কোনো ব্যাপারই নয়। এমনই হালকা স্বরে বললেন যে সিনেটর এডওয়ার্ড কেনেডির সঙ্গে তার আগামীকাল একটি কর্মসূচি রয়েছে। তার আর শার্ট নেই, সেজন্য বাদামি রঙের ফুল হাতা একমাত্র শার্টটিকে তিনি কেচে দিচ্ছেন যাতে শুকিয়ে পরদিন পরতে পারেন। আমরা সকলেই মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলাম আব্বুর মুখের দিকে। মনে মনে ভাবলাম, এ কোন বাবা? এ বাবা যে আমার ধরা ছোঁয়ার বাইরে অনেক ঊর্ধ্ব জগতের এক মানুষ। বাদামি রঙের ফুল হাতা ওই একমাত্র শার্টটি পরেই তিনি রণাঙ্গন, মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ও শরণার্থী শিবির পরিদর্শন করেন। এরপর আম্মা আব্বুর জন্য 2টি শার্ট কেনার ব্যবস্থা করলেন। আব্বুর সাথে মার্কিন সিনেটর কেনেডি ও ব্রিটিশ এমপি ডগলাস ম্যান সহ বেশ কিছু বিদেশি রাষ্ট্রের প্রতিনিধিদের সাক্ষাৎ হয়। সাক্ষাতের জায়গাটি ছিল যশোরের বেনাপোল। যশোরের বেনাপোল সীমান্তের নিকটবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁ হরিদাসপুর সীমান্তে। স্বাধীন বাংলাদেশের পতাকা মাটিতে পুঁতে বিদেশি প্রতিনিধিদের সাথে সাক্ষাৎকারগুলো হতো। আব্বুর সাথে যেতেন বিএসএফ এর ইন্সপেক্টর সৌমেন চ্যাটার্জি ও সাব ইন্সপেক্টর বীর নারায়ণ বোস। এই সাক্ষাৎকারগুলোর মাধ্যমে আব্বু মুক্তিযুদ্ধের সপক্ষে বিদেশি রাষ্ট্রগুলোর সমর্থন ও সহযোগিতা আদায়ের প্রচেষ্টা অব্যাহত রাখেন। এমপি ডগলাস ম্যান যুক্তরাজ্যের হাউস অফ কমন্সে বাংলাদেশের পক্ষে যে জোরালো বক্তব্য রাখেন তার অসাধারণ দিকটি ছিল এই যে বক্তব্যের যুক্তি ও তথ্যগুলোতে আব্বুর দেওয়া যুক্তি ও তথ্যরই প্রতিধ্বনি ছিল। যুদ্ধের ওই প্রতিকূল পরিবেশেও কোনো লিখিত নোটস ছাড়াই বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে পয়েন্টগুলো অত্যন্ত গুছিয়ে ও প্রাঞ্জল করে ডগলাস ম্যানের কাছে আব্বু উপস্থাপিত করেছিলেন, যার ফলে বাংলাদেশের পক্ষে এই ব্রিটিশ এমপির আন্তরিক সমর্থন ও সহযোগিতা অর্জন সম্ভবপর হয়। 25 মার্চ রাতে আমাদের বাড়ি থেকে যাদের পাকিস্তানি সৈন্যরা ধরে নিয়ে গিয়েছিল তাদের সকলের ছাড়া পাওয়ার সংবাদ পেয়ে উৎফুল্ল হই। সেপ্টেম্বরে তারা মুক্তি পান অনেকটা অপ্রত্যাশিতভাবেই। পাকিস্তানি বাহিনীর শারীরিক ও মানসিক নির্যাতনে প্রায় অর্ধ মৃত অবস্থায় তারা বন্দি দশা থেকে মুক্তি পান। 25 মার্চ রাতে যে দলটি তাদের বন্দি করে নিয়েছিল তারা যখন বদল হয় তখন কোথা থেকে তাদের ধরে আনা হয়েছিল এই তথ্যটি নতুন দলের কাছে আর পৌঁছায়নি, যার ফলে তারা ছাড়া পান। আজিজ বাগমার প্রচণ্ড নির্যাতন ও দুর্দশা ভোগ করে মুক্তি পেলেন আরও পরে। সে অন্য এক ইতিহাস। অক্টোবর মাস, এ মাসে মুক্তিযোদ্ধাদের অগ্রগতি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে তীব্রতর হয়। এ মাসেই ওই অবিস্মরণীয় মুক্তিযুদ্ধের পটভূমিতেই আমাদের প্রথম সাক্ষাৎ সাম্যের কবি, বিদ্রোহের কবি, নারী জাগরণ ও মানব মুক্তির সংগ্রামে নিবেদিত কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে। তার স্বপ্ন ও আদর্শেরই এক জ্বলন্ত নিদর্শন 1971-এর মুক্তিযুদ্ধ। কবির জ্যেষ্ঠ পুত্র আবৃত্তিকার কাজী সব্যসাচী ও কনিষ্ঠ পুত্র গিটার বাদক কাজী অনিরুদ্ধ আসতেন আম্মার সঙ্গে দেখা করতে। একদিন সন্ধ্যায় আম্মা সহ আমাদের সব্যসাচী নিয়ে গেলেন তাদের বাড়িতে কবির সাথে সাক্ষাৎ করাতে।
যে কবির রচনা কাব্য আমাদের প্রেরণা জুগিয়েছে, রক্তে দোলা দিয়েছে, নিঃশ্বাসে এনেছে মুক্তির ঝংকার, সেই কবির সঙ্গে দেখা হবে। আনন্দে আমরা আত্মহারা। বাহুল্য বর্জিত এক সাধারণ সরকারি ফ্ল্যাটে কবি তার পুত্র, পুত্রবধূ, নাতি ও নাতনি সহ থাকেন। তার ঘরে ঢুকে দেখি খাটের ওপর তিনি বসা নির্বাক হয়ে। শুনেছি কবি মানসিকভাবে অসুস্থ, কিন্তু এতখানি। আম্মা একরাশ ফুল নিয়ে গিয়েছিলেন, কবির হাতে তিনি তুলে দিলেন সেই ফুল। কিছু পাপড়ি ছড়িয়ে পড়ল তার খাটের ওপর। কবি ফ্যাল ফ্যাল করে আম্মার দিকে চেয়ে রইলেন। তার টানা টানা উৎসুক চোখ দুটি যেন কিছু বলতে চাইছে, কিছু বলা হলো না। আমাদের নিয়ে আসা একরাশ ফুলের মাঝে তিনি বসে রইলেন নির্বাক হয়ে। পরাধীনতা, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, নারী নিষ্পেষণ ও সকল প্রকার অন্যায় ও অবিচারের বিরুদ্ধে যার অগ্নিঝরা কবিতা ও গান জুগিয়েছে বৈপ্লবিক প্রেরণা, সেই কবি ফুলের শয্যায় নীরব রইলেন। এবারের কবির পাশে আম্মা বসে তার দুটি হাত ধরে আমন্ত্রণ জানালেন স্বাধীন বাংলাদেশে এসে স্থায়ীভাবে বসবাস করার জন্য। আম্মা বললেন যে মুক্তির কবি তার পরিবার সহ আমন্ত্রিত মুক্ত বাংলাদেশে। আম্মার কথা শুনে কবি হঠাৎ হুম করে হুঙ্কার দিলেন, যেন তিনি গ্রহণ করেছেন সেই আমন্ত্রণ। ভেবে দেখুন, দেশ তখনও শত্রুমুক্ত হয়নি, তারপরও কতখানি প্রত্যয়ের সঙ্গে আম্মা আমন্ত্রণটি দিয়েছিলেন। ভারতের বিভিন্ন পত্রপত্রিকায় ছবিসহ আম্মার সঙ্গে কবির সাক্ষাতের সংবাদটি প্রকাশিত হয়েছিল। আম্মার আমন্ত্রণটি একদিন বাস্তব রূপ লাভ করে। বঙ্গবন্ধু মোস্তফা সরোয়ার প্রমুখের উদ্যোগে কবিতার পরিবার সহ 1972-এর 25শে মে স্বাধীন বাংলাদেশের মাটিতে পদার্পণ করেন। কবির সঙ্গে প্রথম সাক্ষাতের দিনটিতেই রেমি ও আমার সমবয়সী কবির দুই নাতনি মিষ্টি ও খিলখিলের সঙ্গে ভাব হয়ে যায়। 71-এর প্রবাস জীবনের সেই দিনগুলো আমাদের অধিকাংশ সময় ঘরেই কাটত। এরই মধ্যে কবির সঙ্গে সাক্ষাতের পর তার বাড়িতে আমাদের দুজনের যাতায়াত শুরু হয়। সব্যসাচী মাঝে মাঝে মিষ্টি ও খিলখিলকে নিয়ে আসতেন আমাদের ফ্ল্যাটে। ফ্ল্যাটের সামনে লম্বা টানা করিডোরে আমরা ব্যাডমিন্টন খেলতাম। কখনো আমাদের রিকশায় করে নিয়ে যেতেন তাদের ক্রিস্টোফার রোডের সিআইটি বিল্ডিংয়ের 4 নম্বর ফ্ল্যাটে। কবির পাশে বসে কারার ওই লৌহ কপাট গানটি গাইতাম। তিনি সুদূরে দৃষ্টি মেলে তন্ময় হতেন, কখনো বা হুঙ্কার দিয়ে উঠতেন। তার হাতে কাগজ দিলে তিনি আনমনাভাবে তা ছিঁড়ে কুটি কুটি করতেন। মিষ্টি ও খিলখিলের মা কবির সার্বক্ষণিক সেবা যত্ন করতেন, তার জন্য নিজ হাতে খাবার রাঁধতেন। আমরা বেড়াতে গেলে খুব আপ্যায়ন করতেন। কাজের ফাঁকে ফাঁকে তিনি জিজ্ঞেস করতেন বাংলাদেশের কথা। ঘরে ফিরে আমাদের সময় কাটত গতানুগতিকভাবে। কখনো স্কুলের বই খাতা যা আম্মা কলেজ স্ট্রিট থেকে কিনে দিয়েছিলেন, সেগুলোকে নিরুৎসাহ ভরে নাড়াচাড়া করে গোগ্রাসে গল্পের বই পড়ে এবং বিপুল আগ্রহ ভরে স্বাধীন বাংলা বেতারের অনুষ্ঠান শুনে। আগেই উল্লেখ করেছি যে অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা নালক গল্পটি আমাকে ধ্যানাভ্যাসে অনুপ্রাণিত করে। দেবল ঋষির বালক শিষ্য নালকের জীবনের মধ্যে দিয়েই গৌতম বুদ্ধের জীবন কাহিনী বর্ণিত হয়। গ্রাম্য কিশোরী সুজাতার হাতে করা পায়েস খেয়ে সিদ্ধার্থ গৌতম বুদ্ধ ধ্যানে বসলেন। পাশে নদী, ভরা পূর্ণিমার রাত, প্রাচীন মহিরুহের নিচে ধ্যানমগ্ন তিনি। অসত্য অন্ধকারের অধিবাসী মার মরিয়া হয়ে আক্রমণ করল সিদ্ধার্থকে। ভয়, ছলনা ও প্রলোভন দিয়ে সে সিদ্ধার্থের ব্রত ভাঙবার চেষ্টা করল, কিন্তু সিদ্ধার্থ অনর, অটল। সে ব্রত নিয়েছে, সিদ্ধ না হয়ে, বুদ্ধ না হয়ে সে তার ধ্যানাসন ত্যাগ করবে না। জয় হল দৃঢ় সংকল্পের। সত্যের কাছে মার পরাজিত হয়ে পলায়ন করল। সিদ্ধার্থ গৌতম বোধিপ্রাপ্ত হলেন। তিনি হলেন বুদ্ধ, সজাগ ও আলোকপ্রাপ্ত। 5 বছরের ছোট বোন মিমি, যে ছিল আমার ধ্যানের সাথী, তার ওপর চলত আমার পরীক্ষা নিরীক্ষা। মাঝে মাঝে ওকে ঘরে রেখে বাইরের জানালা দিয়ে লক্ষ্য রাখতাম, ঠিকমতো ধ্যান করছে না ফাঁকি দিচ্ছে তারই পরীক্ষা। ছোট মিমি একটু পরপরই চোখ পিট পিট করে তাকাতো। এক নাগারে 5 মিনিট সে যদি চোখ বন্ধ করত, তাকে তখন পুরস্কৃত করতাম মজার কোনো গল্প বলে। একমাত্র ছোট ভাই সোহেলকে নিয়ে চলতো আমাদের নানা খেলা।
সোহেলের 2 হাত ধরে পায়ের উপর দাঁড় করিয়ে ছড়া বলে নাচালে সে ভীষণ মজা পেত। ঘোড়া সেজে তাকে পিঠে চড়িয়ে ঘরময় ঘুরে বেড়াতাম। বাইরের কোনো মানুষ দেখলেই সে আধো স্বরে মিষ্টি করে বলতো, জয় বাংলা। প্রিয় বন্ধুরা, এরই সাথে শেষ হলো তাজউদ্দিন আহমদ, নেতা ও পিতা, যা লিখেছেন শারমিন আহমদ। এই বইটির 3য় পর্বের পাঠ। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনার মন্তব্য অবশ্যই আমাদের জানাবেন। তাহলে দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।